হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা। এই চ্যানেলটা এসওই বাংলার মেইন চ্যানেলের সঙ্গে সঙ্গে চলছে এসওই বাংলা 11-12। তো এই চ্যানেলে আমরা কি কথা দিয়েছিলাম তোমাদেরকে? এই চ্যানেলে আমরা বলেছিলাম যে তোমরা যারা 11 এবং 12-এ পড়ছো, তোমাদের জন্য এক শটে হোক বা অনেকগুলো পার্টে হোক ফুল সিলেবাস আমরা পড়াবো, এবং সেই কথা মতন আমরা কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়িয়ে ফেলেছি। তাই তো তোমরা অলরেডি দেখতে পেয়েছো আমারই আরেকটা লেকচার, সেটা হচ্ছে বংশগতি এবং বিভেদের লেকচার। তোমরা দেখতে পেয়েছো সাহিল স্যারের মানুষের জনন অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশন লেকচার, এবং বর্ণালী ম্যাডামের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন লেকচার। এই প্রত্যেকটা লেকচার কিন্তু এই চ্যানেলেই রয়েছে। তোমরা একটু স্ক্রল করে করে গিয়ে দেখবে বা প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সবকটা ভিডিও পেয়ে যাবে। আর আজকে আমরা সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা নিয়ে আসছি, যে চ্যাপ্টারটা দেখতে ছোট কিন্তু সেখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম প্রশ্ন করা যেতে পারে, এবং এই চ্যাপ্টারটা আমরা কিন্তু ছোটবেলা থেকে কখনো পড়িনি। এই চ্যাপ্টারে আমরা যা পড়বো প্রায় পুরোটাই নতুন, এবং এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে হিউম্যান রিপ্রোডাকশনের একটা ডেইলি লাইফ অ্যাপ্লিকেশন বলতে পারো তোমরা। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ জননগত স্বাস্থ্য। আমরা তো মানুষের জনন সম্পর্কে পড়লাম এবং সেটা খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়িয়েছেন সাহিল স্যার, এবং সেই যে মানুষের জনন, সেই মানুষের জননটা যখন প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে, তখন তার সঙ্গে জড়িত বিভিন্ন রকমের সমস্যা, সমাধান এবং বিভিন্ন রকমের আমাদের সুস্থ থাকার টেকনিক, এই সব কিছু নিয়ে আমাদের এই নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম কি বললাম, ইউনিট তোমাদের 1, যেটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন ইউনিট, তার থার্ড চ্যাপ্টার অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে এই ইউনিটে, সেটা হচ্ছে জননগত স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি, আমাদের হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকার হু বলছে যেটা, যে স্বাস্থ্য বলতে যেটাকে বোঝায়, যে স্বাস্থ্য বা হেলথ হচ্ছে আমাদের একটা কমপ্লিট ওয়েলবিইং অর্থাৎ সম্পূর্ণ সুস্থাবস্থা। এবং সেই সম্পূর্ণ সুস্থাবস্থার মধ্যে কি কি পড়ছে? 4টে অ্যাসপেক্ট পড়ছে কিন্তু। এক হচ্ছে আমার শারীরিকভাবে আমাকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যাল ওয়েলবিইং। মানসিকভাবে আমাকে সুস্থ থাকতে হবে অর্থাৎ মেন্টাল ওয়েলবিইং। আমাকে বিহেভিয়ারাল বা অর্থাৎ আচরণগতভাবে সুস্থ থাকতে হবে। আমি শারীরিক বা মানসিক দিক থেকে সুস্থ, কিন্তু আমি মানুষের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারি না, আমি যেখানে সেখানে নিজের মেজাজ হারিয়ে ফেলি, তাহলেও কিন্তু আমি সুস্থ নই। অর্থাৎ আমার আচরণগত যে সুস্থাবস্থা, সেইটাকে বজায় রাখতে হবে। এবং আমরা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। রাস্তাঘাটে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য না করাটাও কিন্তু এক ধরনের অসুস্থতা। আমার হাতে সময় আছে, আমি কোথাও যাচ্ছি বা যাচ্ছি না, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, একজন বয়স্ক মানুষ রাস্তা থেকে এপার থেকে ওপারে আসতে পারছে না, তাকে যদি আমি হাত ধরে না নিয়ে আসি, তাহলে কিন্তু আমি অসুস্থ। কিরকম অসুস্থতা রয়েছে? আমার সামাজিক অসুস্থতা রয়েছে। তাহলে আমাদের প্রজননগত যে দিকটা আছে অর্থাৎ আমাদের যে রিপ্রোডাক্টিভ লাইফটা আছে, এই রিপ্রোডাক্টিভ লাইফেরও কিন্তু একটা সুস্থ অবস্থা বজায় রাখা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেই নিয়ে তোমাদের এই চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম জননগত স্বাস্থ্য। আরও একবার বলে দিলাম। এবং এই চ্যাপ্টারটাতে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সামনে থার্ড সেমিস্টার। তোমরাই প্রথম ব্যাচ যারা থার্ড সেমিস্টার দিতে চলেছ, এবং এর আগে অবধি তো কেউ কখনো এইচএসএ এরম সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেয়নি। তোমরাই প্রথম ব্যাচ। তোমরা আগের বছর যেটা দিয়েছো সেটা তো স্কুলের প্রশ্নে, স্কুলের এনভায়রনমেন্টে দিয়েছো। এবার তোমাকে অন্য স্কুলে গিয়ে বোর্ডের অর্থাৎ কাউন্সিলের কোয়েশ্চেন পেপারে আনসার দিতে হবে, এবং একদম বোর্ড পরীক্ষার মতন পরীক্ষা হবে। তাহলে সেই পরীক্ষার কতগুলো স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে আমাদের। এবং তোমরা জানো যে মেইন চ্যানেলে লাইভ চলছে আমাদের এইটা নিয়ে, এবং এমসিকিউ সিরিজ। তোমরা যত এমসিকিউ করবে, আমি কিন্তু বারবার বলছি, তোমরা যত এমসিকিউ করবে তত কিন্তু তোমাদের লাভ, তত কিন্তু তোমরা এই নতুন সিস্টেমে মানিয়ে নিতে পারবে। ঠিক আছে, চলো আর সময় নষ্ট না করে আমি তোমাদের এসডি স্যার তোমাদের এই ফার্স্ট ইউনিটের থার্ড চ্যাপ্টারটা নিয়ে চলে আসি, যেখান থেকে অন্তত 3 থেকে 4টে প্রশ্ন তো আসবেই 35টা কোয়েশ্চেনের মধ্যে। তাই তো? তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? আমাদের যদি সিলেবাসটা আমরা জানি, আমরা অনেকেই কিন্তু আমরা সিলেবাস জানি না, আমরা বইয়ের পাতার পর পাতা উল্টে যাই, পাতার পর পাতা উল্টে যাই, কিন্তু আমার সিলেবাসে কি আছে, কাউন্সিল আমাকে কি কি পড়ার জন্য বলেছে, সেটা কিন্তু আমরা অনেকে জানি না। তোমাদের ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন যখন পড়িয়েছিলাম, মনে করো, এই চ্যানেলেই তোমরা ভিডিও পাবে, 2টো ভিডিও পাবে। একটা
ফুল কনসেপ্ট বলে আর একটা পার্ট 2 বলে। সেখানে দেখবে আমি তোমাদেরকে সিলেবাসটা আলোচনা করেছি। তো কাউন্সিলের দেওয়া সিলেবাসটা আগে আমাকে খুব ভালো করে জানতে হবে। কাউন্সিল আমাকে কি কি পড়তে বলছে? কাউন্সিল আমাকে পড়তে বলছে যে রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ জননগত স্বাস্থ্যের কি প্রয়োজনীয়তা আছে, নিড ফর রিপ্রোডাক্টিভ হেলথ। আমাকে কেন জননগত স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে, কেন আমাকে প্রজননগত যে আমার যদি কোনো অসুবিধা থাকে সেগুলোকে ঠিক করতে হবে, এইটা আমাকে প্রথমেই জানতে হবে। এবং তারপরে আবার জানতে হবে আমাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো কিন্তু আমাকে পরিষ্কার করে জানতে হবে, যেটাকে শর্টে বলা হচ্ছে এসটিডি। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যৌন সংসর্গের মাধ্যমে সেক্সুয়ালি একটা শরীর থেকে আরেকটা শরীরে যে রোগ জীবাণুগুলো যায় এবং তার ফলে যে রোগের সঞ্চারণ ঘটে, সেই রোগগুলো সম্পর্কে আমাকে খুব ভালোভাবে বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। এবং এরপরেই চলে আসছে, আমরা একটা ভীষণ রকমের মানে ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের দেশের জনবিস্ফোরণ অলরেডি হয়ে গেছে, প্রচুর জনসংখ্যা। তাহলে আমাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কেও কিন্তু জানতে হবে। জনসংখ্যা কিভাবে আমি নিয়ন্ত্রণে রাখবো, তার ফলে আমরা একটা সুস্থ স্বাভাবিক অর্থনীতি এবং সমাজ গড়ে তুলতে পারবো, সেটা আমাকে শিখতে হবে। অর্থাৎ বার্থ কন্ট্রোল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ, তার কি প্রয়োজনীয়তা এবং তার কি কি পদ্ধতি, মেথডস মানে পদ্ধতি, এইটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে। এবার আমাকে জানতে হবে কন্ট্রাসেপশন মানে কি, মানে গর্ভনিরোধ আর কি, অর্থাৎ প্রেগনেন্সিটাকে আটকানো। কনসেপশন মানে হচ্ছে প্রেগনেন্সি এবং প্রেগনেন্সিটাকে আটকানো হচ্ছে কন্ট্রাসেপশন। এইটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। এবং আমরা গর্ভপাত অর্থাৎ অ্যাবর্শন যেটাকে আমরা বলি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, সেই অ্যাবর্শন সম্পর্কেও কিন্তু আমাকে একটু একটু করে জানতে হবে, যে কেন করা হয়, কি কি শর্তে এইগুলো করা যেতে পারে, সেই জিনিসগুলো আমাকে জানতে হবে, কারণ এগুলো কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু, তাই না? নেক্সট, এইটা তোমাদের কাছে একদমই নতুন, এটা যখন আমি পড়াবো তখন বোঝাবো। অ্যামনিওসেন্টেসিস বলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা সম্পর্কে জানা এবং সেই পদ্ধতিটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ঘাঁটো তাহলে দেখবে যে অনেক প্রশ্ন এসেছে অ্যামনিওসেন্টেসিস থেকে, তাই না? এরপরে আসছে, এতক্ষণ তো গেল জন্ম নিয়ন্ত্রণ, কিন্তু এবার যদি কোনো দম্পতি তারা বাবা মা না হতে পারে, অর্থাৎ বন্ধাত্ব যেটাকে আমরা বলি, যে বাচ্চা না হওয়ার যে সমস্যাটা, যেটাকে আমরা বলি ইনফার্টিলিটিটা আমাকে জানতে হবে, যে বন্ধাত্ব কেন হয়। এবং অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অর্থাৎ সহায়ক প্রজননগত যে প্রযুক্তিগুলো আছে সেইগুলো, অর্থাৎ কি কি উপায় বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমি যদি বাবা বা মানে আমরা কোনো দম্পতি যদি বাবা মা না হতে পারে, তারা কি কি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা বাবা মা হতে পারে, তারা একটা জৈবিক সন্তান বা বায়োলজিক্যাল চাইল্ড পেতে পারে, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। এবং এই টেকনোলজির আন্ডারেই আমাদের রয়েছে IVF, ZIFT, GIFT, এগুলো যখন পড়াবো তখন বুঝতে পারবে। তাহলে সিলেবাসটা সম্পর্কে আমাদের ধারণা হলো, চ্যাপ্টার ছোটা প্যাক বড়া ধামাকা, খুব ইজি চ্যাপ্টার, ভালো করে পড়ো। শুধু এই লেকচারটা পড়ো, পড়ে একবার ওই বাড়িতে গিয়ে একটা ভালো বই ঝটপট চোখ বুলিয়ে নাও। আর এই যে যেখানে যে মেটেরিয়ালসগুলো আছে সেই মেটেরিয়ালসগুলো ভালো করে লিখে নাও খাতার মধ্যে, এখানে যে ইনফরমেশনগুলো আমি দেবো, তাহলে কিন্তু তোমার MCQ মানে ঠিক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথমেই যেটাকে বলা হচ্ছে যে জননগত স্বাস্থ্য। আমি একদম এই ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম যে স্বাস্থ্য কাকে বলা হয়। স্বাস্থ্য অর্থাৎ যেটা আমরা বলি হেলথ বা স্বাস্থ্য। তো তার আগে একটা জননগত বসে গেছে, তাই না? জননগত মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ, অর্থাৎ রিপ্রোডাক্টিভ হেলথ। আমরা যদি এটাকে ইংলিশে বলি তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ। তো হু কি বলছে? হু এর মতে কি বলছে? হু এর মতে বলছে, আমি একটু আগে যেগুলো বললাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকার হু এর মতে কি বলা হচ্ছে, যে প্রজননগত সম্পূর্ণ সুস্থাবস্থা অর্থাৎ সম্পূর্ণভাবে সুস্থ থাকতে হবে একটা মানুষকে, সম্পূর্ণ সুস্থ অবস্থা। এবং সেই সম্পূর্ণ সুস্থ অবস্থা কি কি অ্যাসপেক্টে?
এক, আমার শারীরিকভাবে, আমাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আমাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, আমাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। মানসিকভাবে সুস্থ না থাকলে আমার হবে না। আমাকে ব্যবহারগত সুস্থ থাকতে হবে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে ব্যবহার বা আচরণ লিখি, আচরণ লিখি, বিহেভিয়ারাল বলা হচ্ছে না, আচরণগত। আচরণগতভাবে আমাকে সুস্থ থাকতে হবে। এবং অবশ্যই আমরা সামাজিক জীব, আমরা সমাজকে উপেক্ষা করে কিছু করতে পারি না। আমি যদি বলি আমি বনে জঙ্গলে গিয়ে থাকবো মোগলির মতন, তখন সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাকে যদি সমাজ এর মধ্যে থাকতে হয়, সোসাইটির মধ্যে আমাকে থাকতে হয়, তাহলে সোসাইটির কিছু নিয়ম কারণ আমাকে মেনে চলতে হবে। এবং সোসাইটির হার্ম না করে, ক্ষতি না করে আমি নিজের মতো করে থাকতে পারি। আমার নিজের স্বাধীনতা নিজের কাছে, কিন্তু তাতে আমার স্বাধীনতা বজায় রাখতে গিয়ে বা আমার বিশ্বাস বজায় রাখতে গিয়ে আমি যেন সমাজের কোনো ক্ষতি করে না বসি, এইটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা কিন্তু থেকে যাবে, কিছু দায়িত্ব কর্তব্য থেকে যাবে। এবং সেই সম্পূর্ণভাবে শারীরিক, মানসিক, আচরণগত এবং সামাজিক এই সম্পূর্ণ সুস্থাবস্থা যদি কেউ থাকতে পারে, সম্পূর্ণ প্রজননগত সুস্থাবস্থা যদি কারো থাকে, তাকে আমরা বলবো রিপ্রোডাক্টিভ হেলথ। বুঝতে পারলাম এই জিনিসগুলো? এবার একটা একটা করে উদাহরণ দিই। প্রথমে আছে শারীরিক, এটা তো বোঝা খুব সহজ, যে আমার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমার শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। কোনো মহিলার ইউটেরাস বা ফ্যালোপিয়ান টিউবে কোনো সমস্যা হলে নর্মালি তার বিভিন্ন রকমের প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে, এই জিনিসগুলো তো হতে পারে। হরমোনগত সমস্যা হতে পারে, নানান রকম সমস্যা হতে পারে। তাহলে সেই সমস্ত জিনিসগুলো ঠিক রাখতে হবে আমাকে। নেক্সট, মানসিক সুস্থাবস্থা, অর্থাৎ আমার যে কোনো প্রজনন ক্রিয়ার প্রতি বা প্রেগনেন্সির প্রতি আমার যদি মানসিক ঠিকঠাক অবস্থা না থাকে, তাহলে মানসিক বিকাশ যদি আমার সেই মতন না হয়, বা আমি যদি মেন্টালি প্রিপেয়ার্ড না হই কোনো একটা সন্তানকে পৃথিবীতে আনার জন্য, তাহলে কিন্তু আমার সেই কাজটা করার থেকে নিজেকে বিরত রাখা প্রয়োজন। আর যদি কোনো মানসিক ট্রমা থেকে থাকে, কোনো মানসিক কি বলবো, একটা সমস্যা থেকে থাকে, কোনো ইনহিবিশন থেকে থাকে, তাহলে আমাকে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, দেখিয়ে নিজেকে আগে সুস্থ করতে হবে, তারপর একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার কথা ভাবতে হবে, তাই না? তাহলে মানসিক সুস্থাবস্থা আমাকে বজায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাকে আচরণগত, অর্থাৎ প্রজনন ক্রিয়াতে, সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে আমাকে আমার বিহেভিয়ারটা মাথায় রাখতে হবে। আমি এমন কোনো বিহেভিয়ার করব না যাতে আমার পার্টনারের কোনো ক্ষতি হয়ে যায় বা তার কোনো লাইফ লং সমস্যা থেকে যায়। এবং এর সঙ্গে কিন্তু অনেক ক্রাইম, এবং এটার সাথে সামাজিকটাও চলে আসবে একসাথেই, যে এর সঙ্গেই সেক্স রিলেটেড যে ক্রাইমগুলো আমাদের দেশে, সারা পৃথিবীতে, দেশে বলে নয়, সারা পৃথিবীতে এখন মাথাচাড়া দিয়ে ওঠে, বরাবরই ছিল, কিন্তু এখন যেন সেগুলো আরো লাগাম ছাড়া হয়ে উঠছে দিনকে দিন, এবং সেই জিনিসগুলোও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সব দিক থেকে আমাকে কিন্তু সুস্থ থাকলে তবেই আমি বলতে পারবো যে আমি রিপ্রোডাক্টিভলি হেলদি একজন মানুষ। এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই রিপ্রোডাক্টিভ হেলথের কথা মোটামুটি যখন ভারত স্বাধীন হলো, স্বাধীনতার পরবর্তীকাল থেকেই, তখন জওহরলাল নেহেরু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়টা থেকেই এইগুলো নিয়ে ভাবনা চিন্তা কিন্তু শুরু হয়ে গেছিল, যে একটা দেশ যখন স্বাধীন হয় তার মানে সেই দেশটার নতুন জন্ম হলো, সেই দেশটা এখন শিশু একটা দেশ। তাহলে সেই দেশের মানুষকে ভালো রাখা, সেই দেশের জনগণকে তাদের লাইফ সম্পর্কে একটা সুস্থ নিরাপদ আশ্রয় দেওয়া, এটা রাষ্ট্রের কর্তব্য হয়ে থাকা উচিত। তাহলে রাষ্ট্র তখন কি কি ভাবলো তার জনগণের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে? রাষ্ট্র প্রথমেই যেটা ভাবলো সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা। এটাকে বাংলায় কি বলা হচ্ছে? পরিবার পরিকল্পনা। এবং সেখান থেকে অনেক রকমের স্লোগান তৈরি হলো, যেগুলো আমরা এখনো শুনতে পাই, হাম দো হামারে দো, হ্যাঁ,
টু চাইল্ড পলিসি, এই রকম জিনিসগুলো, যেটা চায়নাও করেছিল, কারণ চায়নারও তো প্রচুর পপুলেশন, কিন্তু চায়না কিন্তু খুব সাকসেসফুলি করেছে। ঠিক আছে, চায়না কিন্তু টু চাইল্ড পলিসি করে, এবং ওখানে বাবা মা এবং তাদের দুই ছেলে মেয়ে থাকবে, দুই ছেলে মেয়ে বেশি থাকলেই কিন্তু বাবা মায়ের ভোটের অধিকার থাকবে না, সরকারি চাকরির সমস্যা, এরকম নানা রকমের ওদের কিন্তু নিয়ম কানুন আছে। আমাদের দেশে এখন এগুলো হয়নি, সেই কারণেই আমাদের দেশে লাগাম ছাড়াভাবে আমাদের পপুলেশন কিন্তু বেড়ে চলেছে, তাই না? আমাদের দেশের তো 140 কোটি মানুষকে খাওয়ানোর মতন রিসোর্সই নেই। তাহলে আমরা কেন এত এত সন্তান, আমার ক্ষমতার বাইরে, সামর্থ্যের বাইরে গিয়ে আমি এত এত সন্তানের জন্ম দেব, তারপর তাদেরকে একটা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিলাম, চরম দারিদ্র পরিবারে নেমে এলো। এইটা তো মোটেই আমাদের একদমই ইয়ে নয়, এক্সপেক্টেড নয়, তাই না, একটা সভ্য শিক্ষিত জাতির ক্ষেত্রে। তাহলে তখন থেকেই মোটামুটি 1951 সাল থেকে, সালটা মনে রাখতে হবে, একদম আমাদের স্বাধীনতার পরে, মানে আমাদের ওই জাস্ট সংবিধান যখন থেকে কার্যকর হওয়া শুরু করছে সেই সময়টা থেকে আর কি, 1951 খ্রিস্টাব্দ থেকে আমাদের এই ফ্যামিলি প্ল্যানিং এবং আমাদের RCH প্রোগ্রাম, RCH মানে কি, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, ঠিক আছে, রিপ্রোডাকশন এবং চাইল্ড হেলথ কেয়ার, এই জিনিসটার কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এলো। এবং গর্ভবতী মা ও সদ্যজাত শিশুর জন্য এই RCH প্রোগ্রাম হলো। এবং এর ফলে, এই প্রোগ্রামগুলো করার ফলে আমাদের দেশের দুটো খুব বড় প্রভাব পড়লো। একটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট, অর্থাৎ গর্ভবতী মায়ের মৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি রেট অনেক কমে গেল, MMR যেটাকে বলা হয়, MMR, অর্থাৎ প্রসবের সময়, বাচ্চা জন্মের সময় অনেক সময় মা মারা যায়, তো আগে তো প্রচুরই মারা যেত আর কি, কারণ তখন প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছিল না, বাড়িতেই খুব অস্বাস্থ্যকর পরিবেশে মায়েদের প্রসব হতো। কিন্তু এর ফলে কি হলো, RCH প্রোগ্রামটা করার ফলে, চাইল্ড হেলথ কেয়ার করার ফলে ম্যাটারনাল মর্টালিটি রেটটা ড্রপ করতে শুরু করলো, কমতে শুরু করলো, অর্থাৎ প্রসবের পরেও মা বেঁচে থাকলো। ঠিক আছে, অর্থাৎ মেয়েদের জীবনের নিশ্চয়তা আরো বৃদ্ধি পেল। আরেকটা কি, আরেকটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ সদ্যজাত শিশু, ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMR, এটাও ড্রপ করতে শুরু করলো। অর্থাৎ আগে কিন্তু প্রচুর, আমরা তোমরা তোমাদের দাদু ঠাকুমা বা একটু বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করবে বাড়ির, যে তোমাদের সময় কি খুব শিশু মৃত্যু হতো? শিশু মৃত্যু তখন খুব কমন একটা জিনিস ছিল, খুবই কমন, এখনো হয়, কিন্তু তখন খুবই কমন একটা জিনিস ছিল, ঘরে ঘরের একটা ব্যাপার ছিল, যে জন্মের পরেই বা জন্মের 1 মাস পরেই বাচ্চা মারা যাচ্ছে। কারণ তখন অনেক রকমের ভ্যাকসিনের অভাব ছিল, স্বাস্থ্য পরিকাঠামোর অনেক অভাব ছিল। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মোটামুটি স্বাধীনতার পর থেকেই আস্তে আস্তে ঠিক করার একটা প্রবণতা দেখা দিল আমাদের সরকারের এবং মানুষদের, সমাজের একটা বড় অংশের। ঠিক আছে, এবং এর ফলে কিন্তু আমরা অনেক উপকার পেলাম। নেক্সট যে জিনিসটা আমরা প্রায় উচ্চারণ করতেও ভয় পাই, আমাদের পরিবারে বা স্কুলে বা ধরো কোনো একটা গ্যাদারিংয়ে, সোশ্যাল গ্যাদারিংয়ে আমরা বলতেও ভয় পাই, একটা ট্যাবু করে রেখে দিয়েছি। কাকে আমরা ট্যাবু করে রেখে দিয়েছি? সেক্স। যার মাধ্যমে আমাদের জন্ম, যার মাধ্যমে আমাদের প্রজনন, তাকে আমরা ট্যাবু করে রেখে দিয়েছি। এবং যে জিনিসকে, মনে রাখবে, যে জিনিসকে ট্যাবু করে রাখা হয়, যে জিনিসকে ধামাচাপা দিয়ে রাখা হয়, সেই জিনিস থেকেই সবচেয়ে বেশি কুসংস্কার এবং সবচেয়ে বেশি অপরাধ, ক্রাইমের জন্ম হয়। আমাদের দেশে আলাদা করে আর কিছুই বলার নেই, আমরা জানি অলরেডি যে আমাদের দেশে এই সেক্স রিলেটেড ক্রাইম, অর্থাৎ যৌন অপরাধ যেটাকে আমরা বলি, সেটা ধর্ষণ থেকে শুরু করে, সেটা মোলেস্টেশন, শ্লীলতাহানি থেকে শুরু করে, সেটা আমাদের নারী পাচার, শিশু পাচার থেকে শুরু করে, হ্যাঁ,
আমরা রেড লাইট এরিয়াতে মেয়েদেরকে পাচার করে দিই, বিক্রি করে দেওয়া হয় মেয়েদেরকে বাইরের দেশে, এই দেশে, সব জায়গায়। এই জিনিসগুলোর কিন্তু জন্ম জাস্ট আমাদের এই সেক্স এডুকেশনটা নেই বলে। এটা কিন্তু আমাদের স্কুলের, আমাদের বিদ্যালয়ের স্তর থেকে সেক্স এডুকেশন দেওয়া দরকার। কারণ তোমরা এখন যে বয়সটা আছো, বা যে বয়সটা জাস্ট পেরিয়ে এলে, 13, 14, 15 বছর বয়সটা, যেটাকে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড বলি, বয়ঃসন্ধিকাল বলি, তোমরা তো একদম, তোমরা যারা এখন 12-এ পড়ছো, তোমরা একদম বয়ঃসন্ধিকালের শেষ প্রান্তে আছো। এখন তোমরা অলমোস্ট অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছ, 16, 17, 18 বছর বয়স আছো, এরপরে অ্যাডাল্ট হয়ে যাবে। কিন্তু তার আগের বয়সটা যখন তোমরা 5, 6, 7, 8-এ পড়তে, সেই সময়টার জন্য কিন্তু এই সেক্স এডুকেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না গ্রামেগঞ্জের দিকে কিরকম হয়, আমাদের এদিকে মফস্বলে তো খুব একটা আমি স্কুলে দেখতে পাই না, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে পুরুষ, ছেলে এবং মেয়ে, তখন তো তোমরা পুরুষ বা মহিলা হচ্ছ না, তখন তো তোমরা ছেলে এবং মেয়ে, বালক বালিকা বা কিশোর কিশোরীদের এই সেক্স এডুকেশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই প্রপার সায়েন্টিফিক নলেজ যদি তোমরা না পাও, তাহলে তোমাদের ক্ষতিটা কি হবে? তাহলে তোমাদের যে জিনিসটা সম্পর্কে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি না, সেখান থেকে জন্ম হয় বিভিন্ন কুসংস্কারের, সেখান থেকে জন্ম হয় বিভিন্ন ক্রাইমের। আজ থেকে 5 বছর 10 বছর আগেও বহু এরকম শোনা যেত যে মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলে, কোনো মহিলার যখন পিরিয়ড চলে, সে তখন বাইরে বেরোবে না, সে তখন ঠাকুর ঘরে যাবে না, সে তখন কোনো পুজোর কাজ করবে না, এইরকম কুসংস্কার চলে। কিন্তু আজকে এত অ্যাওয়ারনেসের পরে একটু একটু করে কিন্তু সমাজ পাল্টাচ্ছে। তাহলে সমাজের বদল একটু একটু করে কিন্তু খুব প্রয়োজন। এবং কোভিডের পরে একটা রিপোর্ট এসেছিল আমাদের থেকে, যেটাকে আমরা বলি পরিবার নারী কল্যাণ দপ্তর বা এরকম কিছু একটা দপ্তর থেকে, আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, যে এই যে নাবালিকাদের বিয়ে হয়ে যাওয়াটা, যেটাকে আমরা বলি বাল্যবিবাহ, ঠিক আছে, চাইল্ড ম্যারেজ, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের একটা খুব জ্বলন্ত সমস্যা। এবং সেটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, বহু পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে কোভিডের পর থেকে। কারণ কোভিডের পরে বহু বাড়িতে বহু ইয়েদের চাকরি বাকরি চলে গেছে, গ্রামের দিকে অনেক আর্থিক দুরবস্থা হয়েছে, এবং তার ফলে যে সমস্যাটা হয়েছে, যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে অল্প বয়সে, আর ছেলেদেরকে ধরো কোনো একটা কারখানায় ঢুকিয়ে দিয়েছে বা কিছু একটা করেছে। তাহলে একটা মেয়েকে যখন তার 18 বছর, এখন তো 21 বছর করে দেওয়া হচ্ছে, যাই হোক, একটা অ্যাডাল্ট হওয়ার আগে তাকে যখন সাংসারিক একটা ব্যাপারে ঢেলে দেওয়া হলো, এবং সে তখন সেখানে তার সেক্সুয়াল লাইফে প্রবেশ করলো, তখন সে না শারীরিকভাবে প্রস্তুত, না মানসিকভাবে প্রস্তুত, তাই না? তাহলে একমাত্র সেক্স এডুকেশনই পারে তোমাদেরকে বৈজ্ঞানিকভাবে বোঝাতে যে কেন 18-19 বছরের আগে কোনো সেক্সুয়াল অ্যাক্টে জড়িয়ে পড়াটা কতটা ক্ষতিকারক হতে পারে, এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আমার শরীরে কিভাবে প্রবেশ করতে পারে, নানান রকম। এবং এটা রিলেটেড যে বিভিন্ন রকমের কুসংস্কার, সেই কুসংস্কারগুলো দূর করতে আমাদের কিন্তু এই এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের সিলেবাসে কিন্তু এমনি এমনি লেখা নেই, এগুলো অনেক ভাবনা চিন্তা করে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। কারণ তোমরা যখন বই পড়বে, বই পড়তে পড়তে তোমরা যখন এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবে, শিখতে পারবে, তখন তোমরা আরো তোমাদের 4-5টা বন্ধুকে এটা জানাতে পারবে, যারা হয়তো বায়োলজি নিয়ে পড়ছে না, তাদেরকে জানাতে পারবে। এইভাবে শিক্ষা এক জায়গা থেকে আরেক জায়গায় সবসময় ছড়িয়ে যাওয়াটা ইজ ইম্পর্টেন্ট। তাহলে সেক্স এডুকেশন থেকে আমরা কি কি করতে পারি, এটার কি কি প্রয়োজনীয়তা, এটা যদি আমরা প্রয়োজনীয়তা দেখতে চাই, তাহলে দেখব এটার মাধ্যমে অনেক কুসংস্কার দূর করতে পারি আমরা, প্রজননগত বিভিন্ন রকমের কুসংস্কার দূর করতে পারি আমরা কি করতে পারি, আমরা সেক্স রিলেটেড যে ক্রাইমগুলো, যৌন অপরাধ যেগুলোকে আমরা বলি, রেপ, ম্যারিটাল রেপ, শ্লীলতাহানি, শিশু পাচার, নারী পাচার, এই জিনিসগুলো, এই অপরাধ দমন করতে পারি আমরা। তাহলে অপরাধ দমন করতে পারি। যখন তুমি জানতেই পারলে না যে কি অপরাধ হচ্ছে, কেন এটা অপরাধ, তখন তুমি প্রতিবাদী করতে পারবে না। তোমাকে তো আগে জানতে হবে কোন কোন কাজগুলো অপরাধ, তাই না? তাহলে অপরাধ দমন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 হচ্ছে নিজেকে রক্ষা করা বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা করা। এটা এই চ্যাপ্টারে আমরা দেখব যে কিভাবে আমরা বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারি। কারণ সেক্সুয়াল মাধ্যমে কিন্তু বহু রোগ এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়ে।
এই হলো আমাদের মোটামুটি সেক্স এডুকেশনের এবিসিডি। এইবার আমরা দেখবো জনবিস্ফোরণ, যেটাকে আমরা বলি পপুলেশন এক্সপ্লোশন। যেখানে 1900 সালের শুরুতে আমাদের পপুলেশন ছিল ওই 1 বিলিয়ন মতন, 1 থেকে 2 বিলিয়ন মতন, মানে 200 কোটি মতন কাছাকাছি। ঠিক আছে, সেইটা এখন দেখো আমাদের 8 বিলিয়ন। এই রিসেন্টলি আমরা 2023 সালে 800 কোটি পেরিয়ে গেছি পৃথিবীর জনসংখ্যা। বুঝতে পারছো? তাহলে 100 বছরের মধ্যে 4 গুণ জনসংখ্যা বেড়ে যাওয়া, এবং আমাদের পৃথিবীর তো সেই ক্ষমতা নেই 800 কোটি মানুষকে রিসোর্স প্রোভাইড করা, তাই না? তাহলে জনবিস্ফোরণ, এবং ভারত একটা অত্যন্ত জনঘনত্বপূর্ণ দেশ, এবং ভারত পৃথিবীর মোস্ট ডেন্সলি পপুলেটেড একটা দেশ। সবচেয়ে বেশি পপুলেশন ঘনত্ব যদি আমরা বলি, তাহলে পপুলেশন ঘনত্ব সবচেয়ে বেশি ভারতে। পপুলেশন ঘনত্ব ভারতে সর্বাধিক। সবচেয়ে বেশি ভারতে। পপুলেশন, টোটাল পপুলেশনের দিক থেকে আমরা সেকেন্ড, চায়না ফার্স্ট, কিন্তু পপুলেশন ঘনত্বের দিক থেকে, কারণ চায়না তো অনেক বড় দেশ, আমাদের তো অনেক ছোট দেশ। এবং এই যে জনবিস্ফোরণের কারণ, আমরা যদি দেখি যে আনলিমিটেড পপুলেশন রাইজ করে যাচ্ছে, তার কি কি কারণ হতে পারে, চলো একটু দেখা যাক কি কি কারণ হতে পারে। সবার প্রথমে যে কারণটা, সেটা হচ্ছে শিক্ষার অভাব। আমাদের প্রপার শিক্ষা নেই। বেশি বাচ্চা হলে যে আমাদের কি ক্ষতি হবে, সেই প্রপার শিক্ষাটা আমাদের নেই। এবং আমাদের এটা গোটা ভারতীয় উপমহাদেশেরই এই সমস্যাটা আছে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই পুরো ভারতীয় উপমহাদেশটাই তো প্রচন্ড পপুলেশন ডেন্সিটি প্রচন্ড বেশি। তো এই শিক্ষার অভাব একটা ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ইম্পর্টেন্ট রিজন অফ পপুলেশন এক্সপ্লোশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এটা খুবই অদ্ভুত একটা জিনিস, যে আমাদের দারিদ্র, আমাদের পভার্টি, আমাদের দারিদ্র কোথায় পপুলেশনটাকে কন্ট্রোল করার কাজে লাগতো, কিন্তু এখন কি হচ্ছে সমস্যাটা, অনেক মানুষ মনে করছেন যে আমার যদি অনেক বাচ্চা হয়, তাহলে তারা ভবিষ্যতে কাজকর্ম করে রোজগারপাতি করে আমার এই দারিদ্র ঘোচাতে পারবে। ঠিক আছে, তাহলে এই অদ্ভুত একটা মানসিকতা আমাদের মধ্যে বাসা বেঁধে রয়েছে, এবং তার ফলে কিন্তু আমরা কি করছি, দারিদ্রের জন্যই জনবিস্ফোরণ হচ্ছে, আবার জনবিস্ফোরণ হচ্ছে বলেই দারিদ্র বাড়ছে। অর্থাৎ যেটা কারণ, ফলাফলেও আমরা এটাই দেখতে পাবো, এটাই ফলাফল। 3 হচ্ছে, আমরা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা করছি। যতক্ষণ না ছেলে জন্মাচ্ছে, আমরা বাচ্চা নিয়েই যাচ্ছি। আমরা ভাবছি যে ছেলে জন্মালেই আমাদের সব সমস্যা মিটে যাবে। তাহলে একটা পুত্র সন্তানের জন্য আমরা হয়তো 4টে, 5টা, 6টা মেয়ের জন্ম দিলাম, তারপরে কি হয়তো একটা ছেলে হলো, এবং যতদিন না ছেলে হচ্ছে ততদিন আমরা বাচ্চার জন্ম দিয়ে যাচ্ছি। তাহলে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা এবং বিভিন্ন রকমের কুসংস্কার, এই সমস্ত কারণের ফলে কি হচ্ছে, আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ছে। প্রচুর জনসংখ্যা বাড়ছে এবং তার ফলে সমস্যা হচ্ছে অনেক। এবার দেখা যাক ফলাফলগুলো কি কি। আমি বললাম যে যেটা আমার কারণ সেটাই আমার ফলাফল। আমার কোয়ালিটি অফ লাইফ ডিক্রিজ করছে। আমার একটা বা দুটো বাচ্চা হলে তাকে আমি যেভাবে লেখাপড়া শিখিয়ে সুপ্রতিষ্ঠিত করতে পারতাম, আমার যখন 10-12টা বাচ্চা হয়ে যাচ্ছে, তখন তাদেরকে না আমি লেখাপড়া শেখাতে পারছি, না তাদের মুখে আমরা ভাত তুলে দিতে পারছি। আমরা চরম দারিদ্র্যের মধ্যে ঢুকে পড়ছি। তাহলে যেটা দারিদ্র ছিল পপুলেশন বৃদ্ধির কারণ, সেই দারিদ্র আবার পপুলেশন বৃদ্ধির ফলাফলেও চলে এলো। দারিদ্র আমাদের কোয়ালিটি অফ লাইফ ভীষণভাবে ফল করছে। সেকেন্ড কি হচ্ছে, এই যে এখন খবরের কাগজ খুললেই, নিউজ পেপার খুললেই, নিউজ চ্যানেল খুললেই আমরা শুনতে পাচ্ছি বেকারত্ব, কাজ কোথায়? ভারতবর্ষে যত লোক আছে তত কাজ নেই, তাই না? এবং স্কিলড লেবার, যেটাকে আমরা বলি স্কিলড লেবার, ভীষণ অভাব।
কারণ মানুষের স্কিল শেখার জন্য মিনিমাম যে লাইফটা লাগে, মিনিমাম যে আপব্রিঙ্গিংটা লাগে, সেটাই তো পাচ্ছে না। আজকে তুমি একটা ইঞ্জিনিয়ার হতে চাইছো, একটা স্কিলড একজন ভালো স্কিল দক্ষ শ্রমিক হতে চাইছো, সেই দক্ষ শ্রমিক হওয়ার জন্য তোমাকে তো ট্রেনিং লাগবে। সেই ট্রেনিংটা পাবার জন্য তোমাকে তো লেখাপড়া শিখতে হবে। লেখাপড়াই তো শিখতে পারছে না কত মানুষ, তাই না? তাহলে বেকারত্ব ভীষণ ইম্পর্টেন্ট, জ্বলন্ত সমস্যা একটা, বলা হচ্ছে পপুলেশনের। বেকারত্ব একটা জ্বলন্ত সমস্যা। আর 3 কি হচ্ছে? অপরাধ, ক্রাইম। পপুলেশন বাড়ছে তো ক্রাইম বাড়ছে, পপুলেশন বাড়ছে তো নানান রকমের সামাজিক সমস্যা বাড়ছে, ঠিক আছে? এবং বেকারত্বের জন্যও খানিকটা সেটা হচ্ছে, মানুষ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। তাহলে অপরাধ অর্থাৎ ক্রাইম বাড়ছে এক্সপোনেনশিয়ালি এই পপুলেশন রাইজের জন্য। আমাদের দেশের পপুলেশন যদি হাফ হয়ে যায় না, 98% থেকে 99% ক্রাইম চলে যাবে, নষ্ট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণের কারণ এবং ফলাফল। এবং এই যে আমাদের একটা ভয়ানকভাবে পপুলেশন বাড়ছে, তার ফলে কি হচ্ছে? একটা রোগের প্রাদুর্ভাব প্রচন্ড ছড়িয়ে পড়ছে। আমরা প্রপার শিক্ষা দিতে পারছি না, স্বাস্থ্য দিতে পারছি না, পরিকাঠামো দিতে পারছি না, কর্মসংস্থান দিতে পারছি না। এই এতগুলো ক্ষেত্রে, এতগুলো সেক্টরে আমরা জাস্ট ফেল করে যাচ্ছি, আমরা জাস্ট ব্যর্থ হয়ে যাচ্ছি। কেন না? জনবিস্ফোরণ হচ্ছে, ব্যর্থতা হয়ে যাচ্ছে এই সব কটা ক্ষেত্রে। বোঝা গেল? চলো এইবারে আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্লোগান তৈরি হলো সেই সময়, রাজীব গান্ধী সময় বা তারপরেও, তার আগেও নানান রকম সময়। এবং খুব বিখ্যাত হলো একটা স্লোগান, হাম দো হামারে দো। 2 চাইল্ড পলিসির জন্য এই স্লোগানটা তৈরি হয়েছিল, হাম দো হামারে দো। এই করে করে আমরা পপুলেশনটাকে কিন্তু কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারি। এই বিভিন্ন বিখ্যাত স্লোগানগুলো আছে। কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে অতিরিক্ত জনসংখ্যার চাপে আমাদের দেশের যেটুকু পরিকাঠামো আছে সেটুকু নষ্ট হয়ে যাবে, এবং দারিদ্র্য বাড়বে, এবং আরো অনেক রকমের অপরাধমূলক যে কাজকর্মগুলো সেগুলোও বাড়বে। তাহলে শিক্ষার গুরুত্বটা কোথায়? জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষার গুরুত্বটা কোথায়? শিক্ষার গুরুত্ব বলা হচ্ছে যে এই যে তোদের সিলেবাসে এগুলো ঢোকানো হলো, কেন ঢোকানো হলো? কারণ আজকে তোরা যারা বায়োলজি নিয়ে পড়ছিস, ক্লাস 11-12 পাস করছিস, তোদের মধ্যে যদি এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তোরা ভবিষ্যতে একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করার জন্য তৈরি হয়ে থাকবি, তাই না? তাহলে এটাই হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের শিক্ষার গুরুত্ব। কারণ জনসংখ্যা জনবিস্ফোরণের কারণগুলো এবং ফলাফলগুলো সম্পর্কে মানুষকে জানানো, সম্পর্কে মানুষকে অবগত করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আমরা কেন করব, কিভাবে করব, কখন করব। তাহলে এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে একটু পরেই পড়বো। আগে আমরা দুটো ছোট ছোট জিনিস পড়ে নিই। সেটা হচ্ছে এই যে একটা বাচ্চা মায়ের গর্ভের মধ্যে বড় হয়ে উঠছে, বেড়ে উঠছে, খুব সুন্দর একটা দৃশ্য। তাহলে এই বাচ্চাটার মধ্যে কোনো মেটাবলিক ডিজিজ আছে কিনা, ডাউন সিনড্রোম আছে কিনা, কোনো রকমের জেনেটিক সমস্যা, মেটাবলিক সমস্যা আছে কিনা, সেটার জন্য পরীক্ষা করা যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস কি? এই যে আমাদের কোরিয়ান এবং অ্যামনিয়ন লেয়ার ভ্রূণ পর্দার, যার মধ্যে বাচ্চাটা রয়েছে, কোরিয়ান লেয়ারটা প্লাসেন্টা তৈরি করেছে, যে কারণে আমাদের প্লাসেন্টাকে বলা হয় কোরিয়নিক প্লাসেন্টা। সাহিল স্যার তোদের পড়িয়েছে কোরিয়নিক প্লাসেন্টা সম্পর্কে। তো এই কোরিয়নিক যে প্লাসেন্টা, তার ভেতরে একটা তরল আছে, এই যে নীল রঙের তরলটা, যে তরলটার মধ্যে আমরা ভাসি, আমরা ভাসমান অবস্থায় থাকি।
তোদের মধ্যে যদি কেউ আগুন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকিস, আমি আগুন ব্যাচে পড়িয়েছি, আগুন ব্যাচ 2.0 পড়িয়েছি এই জিনিসগুলো, তোরা একটু কমেন্ট করে জানা যারা আগুন 2.0 স্টুডেন্ট আছিস। তো এই যে অ্যামনিওটিক যে তরলটা, এই তরলটার মধ্যে কিন্তু আমরা ভাসি, অ্যাজ ইফ একটা জল ভরা বেলুন। মাতৃগর্ভ হচ্ছে একটা জল ভরা বেলুন, তার মধ্যে আমরা ভাসমান অবস্থায় থাকি, যে কারণে বাইরের আঘাতে আমাদের খুব একটা সমস্যা হয় না। যখন মায়ের শরীরে টুকটাক কোনো আঘাত লাগে তাতে আমাদের কোনো ক্ষতি হয় না, কারণ আমরা ভাসমান অবস্থায় আছি। এবার সেই তরলটাকে যদি বার করা যায়, অ্যামনিওটিক তরলকে যদি বার করা যায়, অ্যামনিওটিক তরলকে সংগ্রহ করে পরীক্ষাগারে আমরা কেমিক্যাল অ্যানালিসিস করতে পারি, পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণ করতে পারি। রাসায়নিক বিশ্লেষণ করলে কি কি দেখা যাবে? প্রথমে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কোনো বিপাকীয় সমস্যা আছে কিনা, ওই ভ্রূণের কোনো বিপাকীয় সমস্যা আছে কিনা, মেটাবলিক ডিজিজ আছে কিনা, যেমন ফিনাইল কিটোনিউরিয়া, এরকম কোনো সমস্যা আছে কিনা। দুই হচ্ছে জেনেটিক সমস্যা আছে কিনা, জেনেটিক সমস্যা আছে কিনা, অর্থাৎ বিশেষ করে ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এটা খুব দেখা যায়। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম আছে কিনা, এই জিনিসগুলোর নির্ধারণ করার পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। নির্ধারণ করার পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। অর্থাৎ অ্যামনিওসেন্টেসিস করে আমরা জানতে পারবো এই অ্যামনিওটিক তরলটা, যে নীল রঙের যে তরলটা দেখতে পাচ্ছিস যার মধ্যে শিশুটা ভাসমান অবস্থায় আছে, সেই অ্যামনিওটিক তরলটাকে আমরা বার করে পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণ করে আমরা জানতে পারবো এইগুলো আছে কিনা, বিপাকীয় কোনো সমস্যা আছে কিনা, কোনো জেনেটিক রোগ আছে কিনা, এইগুলো নির্ধারণ আমরা করতে পারছি। এইবার এগুলো করতে গিয়ে একটা সমস্যা হয়ে যাচ্ছে, অ্যামনিওসেন্টেসিস করতে গিয়ে একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা হয়ে যাচ্ছে? সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ওই অ্যামনিওটিক তরলে বার বডির উপস্থিতি পাচ্ছি। আমি জেনেটিক্স চ্যাপ্টারে পড়িয়েছি বার বডি। বার বডি মানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে এক্সট্রা এক্স ক্রোমোজোমটা থাকে, পুরুষদের ক্ষেত্রে কি এক্স এক্স, সরি মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই। তো তাহলে মহিলাদের ক্ষেত্রে যে এক্সট্রা এক্স ক্রোমোজোম আছে যেটা পুরুষদের ক্ষেত্রে নেই, এই এক্সট্রা এক্স ক্রোমোজোমটাকে বলা হচ্ছে বার বডি, যেটা নিষ্ক্রিয়। এটা নিষ্ক্রিয়। এবার প্রয়োজনীয়তা তো বুঝলাম, প্রয়োজনীয়তা হচ্ছে ওই যেগুলোর বললাম, বিভিন্ন রোগ নির্ধারণ, শিশুর বিকাশ ঠিকঠাক হচ্ছে কিনা, শিশুর বিকাশ সম্পর্কে ধারণা, এইগুলো আমরা অ্যামনিওসেন্টেসিস করতে গেলে পাই। কিন্তু আমরা তো কি বলবো, বিভিন্ন কুসংস্কার মনের মধ্যে বাসা বেঁধে রেখে দিয়েছি। আমাদের জানতে হবে যে ভ্রূণটা পুরুষ না স্ত্রী, অর্থাৎ আমার ছেলে হবে না মেয়ে হবে। এবার এইটা করতে গিয়ে যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যাচ্ছে, যখন আমার লিঙ্গ নির্ধারণ হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, সেখান থেকে জন্ম নিচ্ছে একটা জঘন্য অপরাধের, যার নাম কন্যা ভ্রূণ হত্যা। কারণ ওই অ্যামনিওসেন্টেসিসে ওই অ্যামনিওটিক তরলের মধ্যে বার বডির উপস্থিতি পাওয়া যেতে পারে। যদি বার বডি দেখতে পাওয়া যায় তার মানে সেটা মেয়ে, কন্যা ভ্রূণ। আর যদি বার বডি দেখতে না পাওয়া যায় সেটা হচ্ছে পুরুষ, কারণ পুরুষদের ক্ষেত্রে এই বার বডি থাকে না, এক্সট্রা কোনো এক্স ক্রোমোজোম থাকে না, একটা এক্স ক্রোমোজোম থাকে। এবং তার ফলে কি হচ্ছে, আমরা একটা জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছি, সেটা হচ্ছে কন্যা ভ্রূণ। কেন না, আমার ধারণা
যে আমার যদি ছেলে হয় সেই আমাকে দেখবে, আমার যদি মেয়ে হয় সে পরিবারের বোঝা হয়ে গেল। এই কুসংস্কারটা থেকে আমরা কি হচ্ছে, কন্যা ভ্রূণ হয় আর কি বহু জায়গায়। আগে তো প্রচুর বেশি হতো, এখন তো একদম আইন করে বন্ধ করা হয়েছে। এবং শুধু তাই নয়, এগুলো জেনে রাখ, কন্যা ভ্রূণ হত্যা যেখানে হবে, যে ক্লিনিকে হবে, যে ডক্টর করবেন, যে নার্স করবে, সকলের কিন্তু লাইসেন্স বাতিল হয়ে যাবে। আর যে করাবে, মানে যে ফ্যামিলি করাবে, তাদের কিন্তু জেল অবধি হতে পারে যদি ফিমেল ফিটিসাইড বা কন্যা ভ্রূণ হত্যা কেউ করে এখনো। কিন্তু এই অ্যামনিওসেন্টেসিসের একটা অত্যন্ত খারাপ অপব্যবহার, যেটাকে আমরা বলি মিস ইউজ, সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে কন্যা ভ্রূণ হত্যা করা, ফিমেল ফিটিসাইড বলা হয়। যে কারণে দেখবি যে কোনো ক্লিনিকে গেলে এখানে পরিষ্কার লেখা থাকে কিন্তু যে লিঙ্গ নির্ধারণ, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এখানে আইনত দণ্ডনীয়, এটা এখানে করা কখনোই হবে না, কিচ্ছু হবে না, এই জিনিসগুলো লেখা থাকে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা, ওই যে আমাদের ছোটবেলায় রচনা আসতো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান তো অবশ্যই আশীর্বাদ, কিন্তু তাকে আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থে এবং আমাদের ক্ষুদ্র সংস্কার দিয়ে তাকে আমরা অভিশাপে পরিণত করে ফেলি। সমস্যা এখানেই। এইগুলো আমাকে তাহলে মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যামনিওসেন্টেসিসের ইয়ে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? এই প্রশ্নটা আমি বাংলায় করে দিই। বলা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস ইজ আ প্রসেস ইউজ টু, অ্যামনিওসেন্টেসিস হচ্ছে একটা এমন পদ্ধতি যেটা ব্যবহার হয়। কোন ক্ষেত্রে ব্যবহার হয়? কালচার মিডিয়াতে কোষ তৈরি করার ক্ষেত্রে, নো অ্যাবাউট ব্রেইন ডিজিজ, মস্তিষ্কের কোনো রোগ নির্ধারণের ক্ষেত্রে, ডিটারমাইন মিউটেশন, ভ্রূণে মিউটেশনের নির্ধারণের ক্ষেত্রে, আর ডিটারমাইন আ ডিজিজ অফ দি এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। 2 সেকেন্ড আগে পড়ালাম, ঝটপট কমেন্ট করে ফেলো যে কোন ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস প্রসেসটা ইউজ হয়। আমি কিন্তু প্রায়ই মনিটর করি ভিডিওগুলো, আমি তোমাদের কমেন্টে গিয়ে গিয়ে রিপ্লাই দিয়ে আসবো যে কে ঠিক করেছে, ঠিক আছে? নেক্সট আসছে হচ্ছে অ্যাবর্শন, যেটাকে বলা হয় নর্মাল কথায়, আর ভালো বায়োলজিক্যাল টার্মে বলা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, অর্থাৎ ভ্রূণাবস্থাতেই সেই ভ্রূণটাকে নষ্ট করে দেওয়া, ঠিক আছে? এটাকে আপাত দৃষ্টিতে মনে হয় যেন এটা একটা হত্যা, একটা মার্ডার, তাই না? হ্যাঁ, এটা তো একটা, অবশ্যই একটা তো প্রাণকে আমি নষ্ট করে দিচ্ছি গর্ভের মধ্যেই, সেটা তো অবশ্যই একটা হত্যার মতনই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা অনিবার্য হয়ে পড়ে, ঠিক আছে? গর্ভপাত, যেটাকে আমরা বলি, এটা আরেকটা টার্ম আছে, এটাকে আমরা বলি ইনডিউসড অ্যাবর্শন। ইনডিউসড অ্যাবর্শন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা খুব অনিবার্য হয়ে পড়ে। কোন কোন ক্ষেত্রে এমটিপি করার ছাড় দিয়েছে? অনেক দেশে জানিস, অনেক দেশে কিন্তু এমটিপি লিগাল নয়, ইললিগাল, বেআইনি। কিন্তু ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1971 সালে এমটিপি অ্যাক্ট, 1971 এমটিপি অ্যাক্ট করেছিল, যেখানে কিছু কিছু ক্ষেত্রে এটাকে ছাড় দেওয়া হয়েছে, সব ক্ষেত্রে নয় কিন্তু, যে কেউ গিয়ে এমটিপি করে আসতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে এটাকে ছাড় দেওয়া হয়েছে। কিরকম ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে? এক, যদি ভ্রূণের কোনো সিরিয়াস সমস্যা থাকে, অর্থাৎ ভ্রূণ থেকে যখন শিশুটা তৈরি হবে, তার জন্মের পরে হয়তো সে মারা যাবে, বা তার খুব সিরিয়াস কোনো জেনেটিক রোগ আছে, সেই জেনেটিক রোগ নিয়ে তাকে সারা জীবন কাটাতে হবে, এতটা অত্যাচার আমরা মানুষের উপর না করে তাকে আমরা ভ্রূণাবস্থাতেই মেরে ফেলতে পারি। তো শিশুর, অর্থাৎ শিশু তো নয়, তার তখনও জন্ম হয়নি, ভ্রূণের সমস্যা যদি থাকে কোনো। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে হতে পারে যে ভ্রূণটা যখন শিশু অবধি পৌঁছাবে ততক্ষণে যদি মায়ের প্রাণহানির আশঙ্কা থাকে, মায়ের যদি লাইফ রিস্ক থাকে, যে শিশু যদি জন্ম হয় তারপরে মা মারা যেতে পারে বা সেই সময় মা মারা যেতে পারে, তাহলে মায়ের যদি লাইফ রিস্ক হয়ে থাকে,
মায়ের যদি লাইফ রিস্ক হয়ে থাকে, ঠিক আছে। আর হচ্ছে যদি অনিচ্ছাকৃতভাবে কেউ প্রেগনেন্ট হয়ে পড়ে, এবং বিভিন্ন এই যে স্পেশালি এই যে আমরা দেখি রেপ কেসগুলোতে, সেই কেসগুলোতে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে পড়ে বা নাবালিকা অবস্থায় যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে পড়ে, সেক্ষেত্রে সে কিন্তু আইনের দ্বারস্থ হতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু সে এমটিপির সুযোগটা পেতে পারে। তাহলে অনিচ্ছাকৃত প্রেগনেন্সি বা আনওয়ান্টেড প্রেগনেন্সি যেটাকে আমরা বলি, সেই আনওয়ান্টেড প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু আমরা এমটিপির সুযোগ নিতে পারি। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, আমাকে এমটিপি করতে হবে কিন্তু একদম যেদিনকে ভ্রূণটা তৈরি হলো, জাইগোটটা তৈরি হলো তার 3 মাসের মধ্যে। ভ্রূণের 3 মাস বয়সের মধ্যে কিন্তু আমাকে এমটিপি করতে হবে, এবং করতে হবে কাকে দিয়ে? একজন সুযোগ্য ডাক্তারকে দিয়ে, ঠিক আছে? কোনো হাতুড়ে ডাক্তার নয়, কোনো উল্টোপাল্টা অমুক তমুক নয়, কোনো ওই কি বলবো ওই যেগুলো ভণ্ড লোকজন তাদেরকে দিয়ে নয়, ইভেন নিদেন পক্ষে কোনো নার্স বা ওই হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে যারা থাকে তারাও নয়। প্রপার একজন গাইনোকোলজিস্ট, যিনি সার্জন, ডাক্তার, অপারেশন করার যার যোগ্যতা আছে, এমন ডাক্তারকে দিয়ে আমাকে করাতে হবে, এবং 3 মাসের মধ্যে। তাহলে এমটিপি অ্যাক্ট কি বলছে? ভ্রূণের 3 মাসের মধ্যে, ভ্রূণের 3 মাসের মধ্যে এমটিপি করতে হবে। কারণ 3 মাস বয়সে যখন ভ্রূণটার মায়ের শরীরের মধ্যে 3 মাস বয়স, তখন কিন্তু তার না লিঙ্গ নির্ধারণ হয়, তার কোনো ফিলিংস থাকে না, তার কোনো সেন্সেশনস থাকে না। সেই সময় তাকে মারা গেলে, মানে আমরা মারা কথাটা ইউজ করছি, মানে এটা নষ্ট করে দেওয়া আর কি, ভ্রূণটাকে নষ্ট করে দেওয়া। তো সেই ক্ষেত্রটা সমস্যার হয় না, কারণ যত ভ্রূণটা বড় হবে আস্তে আস্তে তার ফিলিংস তৈরি হবে। একটা শিশু যখন তার মায়ের শরীরে থাকে, সে কিন্তু বাইরের শব্দ শুনতে পায়, ঠিক আছে? তার একটা ফিলিংস থাকে। তো যত সে বড় হবে আস্তে আস্তে, তার শরীরটা যত তৈরি হয়ে যাবে, তাকে মারাটা কিন্তু অলমোস্ট একটা হত্যার সমান। শুধু তাই নয়, সেই বাচ্চাটাকে যদি মারা হয়, সেই এমটিপি যদি করা হয়, মায়ের লাইফ রিস্ক হয়ে যেতে পারে, মায়ের অর্গান কেটে বাদ দিতে হতে পারে, ইউটেরাস, সেই মহিলার কোনোদিন মাই হতে পারলো না, এরকম সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং সেই কারণেই সুযোগ্য ডক্টরকে দিয়ে, সুযোগ্য সার্জন যেটাকে আমরা বলি না, সার্জন মানে যারা অপারেশন করার জন্য ট্রেইনড, সুযোগ্য সার্জনকে দিয়ে করাতে হবে। কোনো উল্টো পাল্টা লোককে দিয়ে সস্তায় করালে চলবে না, দিয়ে করাতে হবে, ঠিক আছে? আর খুব ক্রিটিক্যাল কোনো কেসে 3 মাসের পরে করা যেতে পারে, 6 মাস অবধি করা যেতে পারে। 6 মাস পেরিয়ে গেলে আর কোনো মতেই করা যাবে না। 6 মাস অবধি করা যেতে পারে, কিন্তু তখন খুব রিস্ক থাকে, মায়েরও লাইফ রিস্ক থাকে, ঠিক আছে? 6 মাসের মধ্যে করতে হলেও নানা রকম টেস্ট করে তবেই করাটা ভালো। 6 মাসের মধ্যে করা গেলেও হাই লাইফ রিস্ক থাকে, হাই রিস্ক থাকে। এটা সবচেয়ে ভালো 3 মাসের মধ্যে, হাই রিস্ক থাকে। তো এই এত রকম শর্তে 1971 সালে ভারত সরকার এমটিপিকে লিগাল করে। এবং আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে মায়ের সম্মতি থাকতে হবে। পৃথিবীর আর কেউ বললে চলবে না, বাবা বললেও চলবে না, মায়ের সম্মতি লাগবে। মায়ের সম্মতি ছাড়া কিন্তু কোনো মায়ের এমটিপি করা যাবে না, মায়ের সম্মতি থাকতে হবে, ঠিক আছে? মানে যার এমটিপি হবে তার নিজের সম্মতি থাকতে হবে, তার পারমিশন থাকতে হবে, তবেই। এই জিনিসগুলো ভালো করে একটু আমরা পড়বো। চলো এবারে চলে আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন কন্ট্রোল। তখন আমরা যেটা পড়লাম একটু ছোট করে, এবার সেটা আমরা ডিটেইলড পড়বো যে পপুলেশন কন্ট্রোল কাকে বলা হচ্ছে। আচ্ছা, প্রেগনেন্সি মানে হচ্ছে কনসেপশন, কনসেপশন মানে হচ্ছে প্রেগনেন্সি, কনসিভ করা বলে না, কনসেপশন মানে হচ্ছে প্রেগনেন্সি। আর কনসেপশনকে যে আটকায় তাকে বলা হয় কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপশন মানে হচ্ছে যে কনসেপশন আটকায়, যে বস্তু
কন্ট্রাসেপশন করে, কন্ট্রাসেপশন করে। এবার কন্ট্রাসেপশন মানেই হচ্ছে কনসেপশন বা প্রেগনেন্সি বন্ধ করা, কনসেপশন বন্ধ করা, এইটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে বাচ্চো, তাহলে এটা আদর্শ কন্ট্রাসেপটিভ, তার কি কি বৈশিষ্ট্য থাকবে? আদর্শ কন্ট্রাসেপটিভের কি কি বৈশিষ্ট্য থাকবে? বলো বলো বলো। ইট শুড বি ইউজার ফ্রেন্ডলি। একটা গ্রামের চাষিও যাতে এটা ব্যবহার করতে পারে, এতটাই ইউজার ফ্রেন্ডলি হতে হবে এটা। যে ব্যবহার করবে সে যাতে খুব সহজেই ব্যবহার করতে পারে, এমন কিছু বিশাল টেকনোলজিক্যাল ব্যাপার নয় যেটা মানুষ বুঝতেই পারলো না। কারণ আমাকে তো সাধারণ মানুষকে দিয়ে কাজটা করাতে হবে, আমাকে তো সাধারণ মানুষকে দিয়ে পপুলেশন কন্ট্রোল করাতে হবে, তাই না? তাহলে সাধারণ মানুষ যদি জিনিসটা নাই বুঝতে পারে তাহলে আর কি করে আমি পপুলেশন কন্ট্রোল করতে পারি? তাহলে আমাকে ইউজার ফ্রেন্ডলি হতে হবে। আমাকে কি হতে হবে? কনসেপ্টটি কি হতে হবে? রিভার্সেবল হতে হবে। রিভার্সেবল মানে কি? আমি এখন চাইছি না বাচ্চা জন্ম দিতে, কিন্তু আমি 5 বছর পরে চাইতে পারি, আমার মন পরিবর্তিত হতে পারে। তাহলে রিভার্সেবল মানে এমন নয় যে আমি পার্মানেন্টলি প্রসেসটা পুরো বন্ধ করে দিলাম, এরকম নয়। রিভার্সেবল হতে হবে। 3 কি হতে হবে? একদম না থাকলেই ভালো, কিন্তু থাকলেও যাতে কম সাইড এফেক্ট, লিস্ট সাইড এফেক্ট থাকতে হবে। একদম না থাকলে তো সবচেয়ে ভালো, লিস্ট সাইড এফেক্ট থাকতে হবে। এবং 4 নম্বর কি থাকতে হবে? সেক্স যে ক্রিয়াটা, সেক্সুয়াল যে ইন্টারকোর্স, সেইটা যেন কোনোভাবে হ্যাম্পার্ড না হয়। অর্থাৎ যৌন ইচ্ছাই জাগলো না, যেটাকে আমরা লিবিডো বলি, যৌন ইচ্ছাটাই জাগলো না। এমন একটা রাসায়নিক ট্যাবলেট খাওয়া হলো যে যৌন ইচ্ছাটাই জাগছে না, ঠিক আছে? বা সেক্সুয়াল ইন্টারকোর্সই হচ্ছে না ঠিকঠাক করে। তাহলে আমার সেক্সুয়াল লাইফ যেন হ্যাম্পার্ড না হয়, সেক্সুয়াল লাইফ ঠিক থাকতে হবে, সেক্সুয়াল লাইফ ঠিক থাকতে হবে, ঠিক আছে? তৎসত্ত্বেও কিছু সাইড এফেক্ট থাকে, স্পেশালি সাইড এফেক্ট থাকে হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল যে ওষুধগুলো খাওয়া হয়, সেই ওষুধগুলো তো রাসায়নিক স্টেরয়েড দিয়ে তৈরি, সেক্ষেত্রে কিছু বিশেষ সাইড এফেক্ট থাকে। যেমন মাথা ব্যথা হয়, এটা অন্য কালি দিয়ে করি, দাঁড়া ভালো লাগবে দেখতে। যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, বমি বমি ভাব হতে পারে, অনেক সময় জ্বর আসতে পারে, ওজন বৃদ্ধি পেতে পারে, এই সমস্ত সমস্যাগুলো হয় যেগুলো সাইড এফেক্ট। এবং একটা ভালো কন্ট্রাসেপটিভ পিল সেটাই যার এই সাইড এফেক্টগুলো থাকবে না, যে এই সাইড এফেক্টগুলো দেবে না। নো সাইড এফেক্ট হলে সবচেয়ে ভালো, বা খুব কম সাইড এফেক্ট যেন হয়। এইগুলো হচ্ছে আমাদের মেইন এজেন্ডা, মনে রাখার জিনিস। এইবার আছে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি। 3টে পদ্ধতি আমাদের মেইনলি আছে, এবং এই 3টে পদ্ধতিকে বলা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। বাদবাকি পদ্ধতিগুলো কৃত্রিম, তার জন্য আমাকে অন্য জিনিসপত্র লাগবে, কিন্তু এই পদ্ধতিগুলোর জন্য আমার কোনো জিনিসপত্র লাগবে না, আমাকে জাস্ট নর্মাল বিজ্ঞানকে মাথায় রেখেই আমি এই পদ্ধতিগুলো করতে পারবো। তাহলে এই প্রাকৃতিক পদ্ধতি, যেহেতু আমার এখানে কোনো জিনিসপত্র লাগছে না, তাহলে প্রাকৃতিক পদ্ধতির সুবিধা কি কি হলো? প্রাকৃতিক পদ্ধতির এক সুবিধা হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই, নো সাইড এফেক্ট। কিন্তু অসুবিধা আছে একটা। অসুবিধা কি? সেটা হচ্ছে ন্যাচারাল মেথড যেগুলো আছে আমাদের, এই ন্যাচারাল মেথডগুলো কোনোটাই আমাকে 100% গ্যারান্টি দিতে পারছে না প্রেগনেন্সি আটকানোর, ঠিক আছে? তো হাই রিস্ক তো থেকেই যায়, হাই রিস্ক তো থেকেই যায়, হাই রিস্ক অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির
রিস্ক তো একটা থেকে যাবেই। তাহলে একটা করে পড়ি আমরা, কি কি পদ্ধতি আছে আমি দেখাবো সবকটার কি কি সমস্যার কি কি সুবিধা। এক হচ্ছে উইথড্রয়াল মেথড। এটা একটা খুব সুন্দর নাম আছে, তোমার কি বলে এটাকে, বায়োলজিক্যাল নাম আছে, বলা হচ্ছে কোয়াইটাস ইন্টারাপ্টাস। কোয়াইটাস মানে কি? কোয়াইটাস মানে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, যৌন সঙ্গম। আর ইন্টারাপ্ট করা মানে কি? বাধা দেওয়া। এবং এখানে কি দেখতে পাবো আমরা? উইথড্রয়াল মেথড বাংলা করলে কি দাঁড়ায়? উইথড্রয়াল মানে কি? তুলে নেওয়া। আমরা ইজাকুলেশনের আগে, সিমেন বেরোনোর আগে যদি পিনাসকে ভাজাইনার বাইরে বার করি এবং সিমেনটা যাতে আমরা ভাজাইনার ভেতরে না রাখি, অর্থাৎ সিমেন রিলিজের আগে, যেটাকে আমরা ইজাকুলেশন বলি, সেই ইজাকুলেশনের আগে আমাকে সেক্সুয়াল ইন্টারকোর্সটা বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমার প্রেগনেন্সির চান্স থাকবে না, কারণ স্পার্ম না গেলে তো প্রেগনেন্সির চান্স থাকবেই না, স্পার্ম যদি ফিমেল শরীরের ভেতরে না যায় তাহলে। কিন্তু রিস্ক ফ্যাক্টর একটা থেকে যাচ্ছে। কি সেই রিস্ক ফ্যাক্টর? বিকজ আমাকে আমার ফিল করার আগেই যদি ইজাকুলেশন সামান্য পরিমাণেও হয়ে থাকে, ফার্টিলাইজেশনের জন্য তো একটা স্পার্ম লাগবে, তাই না? ইজাকুলেশন ফিল করার আগেই যদি আমার সিমেন রিলিজ হয়ে যায় ফিমেল বডির ভেতরে এক ফোঁটা হলেও, তাহলেই কিন্তু আমার প্রেগনেন্সির একটা চান্স থেকে যায়। ঠিক আছে? তাহলে এটাতে যেমন কোনো সাইড এফেক্ট নেই, তেমন কি সমস্যা হচ্ছে? সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের এটা 100% গ্যারান্টি আমাকে দিতে পারছে না। তাহলে ইজাকুলেশনের আগেই ইন্টারকোর্স বন্ধ করতে হবে। বোঝা গেল? নেক্সট, সিলেকশন অফ সেফ পিরিয়ড। সেফ কাকে বলা হচ্ছে? কোন পিরিয়ডটা সেফ? তোমাদের সাহিল স্যার মেনস্ট্রুয়াল সাইকেল পড়িয়েছেন, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোন সময়, মাসের কোন সময় ওভিউলেশনটা হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে ওভিউলেশন হয় কোন সময়? ঠিক 12 থেকে 14 দিনের মাথায়। 12 থেকে 14 দিনের মাথায়। এটা যদি আমাদের না সরি আরেকটু হবে, ভালো করে করছি। ঠিক 12 থেকে 14 দিনের মাথায় আমার ওভামটা বেরোচ্ছে, তাই তো? ওভারি থেকে ওভামটা বেরোচ্ছে। একটা ওভাম কতদিন বেঁচে থাকতে পারে? মোটামুটি ভাবে 72 ঘন্টা ধরে নিচ্ছি আমি, ওভামটা বেঁচে আছে। তাহলে 14তম দিনে যে ওভামটা বেরোলো, সে মোটামুটি 17তম দিন অবধি বেঁচে থাকতে পারবে। তাই তো? আচ্ছা, আবার একটা স্পার্ম কতদিন বেঁচে থাকতে পারে ফিমেল ট্র্যাক্টে? 72 ঘন্টা। তাহলে মোটামুটি এই সময় যদি হয় 12 থেকে 14 দিনের মাথায়, মানে 13 দিনের মাথায় যদি ওভিউলেশন হয়, তাহলে তার 72 ঘন্টা আগে, অর্থাৎ 9 নম্বর দিনে আমার যদি স্পার্ম আসে, আর এই 12 নম্বর দিনে যদি আমার ওভাম আসে, তাহলেই তো ফার্টিলাইজেশনের একটা চান্স থেকে যায়। তাহলে এই 9 থেকে 17 এই টাইমটা হচ্ছে আমার একদম ফার্টাইল পিরিয়ড। অর্থাৎ 9 নম্বর দিনে যদি স্পার্ম আসে বা 10 নম্বর দিনে যদি স্পার্ম আসে, মোটামুটি এনসিআরটি 10 দিয়েছে, মোটামুটি 9-10, এই 9-10তম দিনে যদি আমার স্পার্ম আসে আর আমার যদি 12-13 দিনের মাথায় ওভাম বেরিয়ে আসে, তাহলে ফার্টিলাইজেশনের চান্স আছে, তাই না? আবার যদি এই 17তম দিনেও স্পার্মটা আসে, ততক্ষণ তো ওভাম বেঁচে আছে, ওভাম সুস্থ আছে, তাহলে তখন আমার ফার্টিলাইজেশনের চান্স আছে। তাহলে এই টাইমটাতে যদি স্পার্ম আসে, তাহলে কিন্তু আমার ফার্টিলাইজেশনের একটা বড় চান্স থেকে যায়। এবং এই টাইমটাকে বলা হচ্ছে ফার্টাইল পিরিয়ড। এই টাইমটাকে বলা হচ্ছে ফার্টাইল পিরিয়ড।
তাহলে আমি মোটামুটি 9 বা 10তম দিন থেকে 17 বা 18তম দিন অবধি এই সময়টা বাদ রেখে সময় বাদ রেখে সেক্সুয়াল ইন্টারকোর্স যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি চান্স থাকে না। প্রেগন্যান্সি চান্স থাকবে না। ঠিক আছে, কিন্তু এটা রিস্ক ফ্যাক্টর কি? এটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে এই যে ওভিউলেশনের এত পারফেক্ট দিন নাও তো হতে পারে। ওভামটা তো এর আগেও বেরিয়ে যেতে পারে বা পরেও বেরিয়ে যেতে পারে, তাই না? কারোর আগে হয়ে গেল, কারোর পরে হয়ে গেল, এই সময়টা তো বাইরে থেকে বোঝা যাবে না, তাই না? তার ফলেও কিন্তু একটা প্রেগন্যান্সি চান্স থেকেই যায় একটা। কিন্তু তাও মোটামুটি ভাবে সেফ পিরিয়ড 10 দিনের আগে বা 17 দিনের পরে যদি কেউ কোনো কাপল সেক্সুয়াল ইন্টারকোর্স করে সেক্ষেত্রে খুব একটা প্রেগন্যান্সি চান্স থাকে না। ওইগুলোকে সেফ পিরিয়ড বলা হয়, আর এটাকে ফার্টাইল পিরিয়ড বলা হয়। এই সময়টাতে স্পাম এলে কিন্তু ফার্টিলাইজেশনের হাই রিস্ক থেকে যায়। এইগুলো মনে রাখতে হবে। নেক্সট আসছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড, এটাকে এলএএম বলা হয়। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড। ল্যাকটেশন পিরিয়ড মানে কি? সাহিল স্যার পড়িয়েছেন। ল্যাকটেশন পিরিয়ড মানে হচ্ছে মা যতদিন বাচ্চাকে দুধ খাওয়ায়, তাই না, দুগ্ধপান। আর অ্যামেনোরিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকা। মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকা। তাহলে তার মানে যখন মা সন্তানকে দুধ পান করাচ্ছে সেই সময় মায়ের শরীরে কিন্তু ওভিউলেশন বন্ধ আছে, কারণ তখন LHFSH আসে না, LHFSH এর মাত্রা খুব কম থাকে, এবং এই LHFSH এর মাত্রা কম থাকার ফলে কি হচ্ছে, মায়ের মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে তখন। তাহলে ওভিউলেশন না হলে, ফ্যালোপিয়ান টিউবে ওভাম না হলে, তাহলে আমার স্পার্ম এলেও কোনো ক্ষতি নেই। তাহলে এই ল্যাকটেশন পিরিয়ডে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা যায়, ল্যাকটেশন পিরিয়ড যেটা মোটামুটি বাচ্চা জন্মের পরে 6 মাস থাকে, 6 মাস থাকে এটা। ল্যাকটেশন পিরিয়ডে সেক্সুয়াল ইন্টারকোর্স করা সেফ। সেক্সুয়াল ইন্টারকোর্স করা সেফ। কিন্তু এখানেও সমস্যা আছে, কোন মাসে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যাবে তা আগে তো বোঝা যাবে না। যখন ব্লিডিং হচ্ছে তখন বোঝা যাচ্ছে, কিন্তু ব্লিডিং এর আগে ওভিউলেশনটা তো বোঝা যায় না, তাই না? তো এটা কারোর 6 মাস হয়, কারোর 3 মাস হয়, কারোর 5 মাস হয়, কারোর 8 মাস হয়, কারোর 9 মাস হয়। কোনো ফিক্সড টাইম থাকে না প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের শরীর আলাদা। তাই জন্য এটারও একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে এখানেও কিন্তু একটা সমস্যা থেকেই যেতে পারে। এই জিনিসগুলো আমাদের ভালো ভালো করে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা বলো, ইন্টেন্সলি ল্যাকটেটিং মাদার্স, যখন মা শিশুকে দুধ খাওয়াচ্ছে, নট জেনারেলি কনসিভ, তখন তাদের প্রেগন্যান্সি চান্স থাকে না। কেন? সাপ্রেশন অফ গোনাডোট্রপিনস, অর্থাৎ গোনাডোট্রপিক হরমোনগুলো কম ক্ষরিত হয় বলে, হাইপার সিক্রিশন অফ গোনাডোট্রপিন, অর্থাৎ গোনাডোট্রপিক হরমোনগুলো বেশি সিক্রিশন হয় বলে, সাপ্রেশন অফ গ্যামেটিক ট্রান্সপোর্ট, অর্থাৎ গ্যামেটের পরিবহন ঠিকঠাক করে হয় না বলে, সাপ্রেশন অফ ফার্টিলাইজেশন, তখন নিষেকটা বন্ধ থাকে কিনা। এই মাত্র জাস্ট 2 সেকেন্ড আগে বললাম। এটার উত্তর কমেন্টে লেখো, ঠিক আছে? যারটা ঠিক হবে আমি গিয়ে রিপ্লাই করে আসবো, কমেন্টে লেখো আনসারগুলো। চলো এবারে আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণের যেগুলো অস্থায়ী পদ্ধতি। কৃত্রিম কিন্তু অস্থায়ী, মানে আমি একবারের জন্যই বা কয়েকবারের জন্যই বা কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য আমি আটকাতে পারবো, পার্মানেন্ট নয়। দিস ইজ নট পার্মানেন্ট। তাহলে অস্থায়ী পদ্ধতির মধ্যে কি আছে? ফার্স্টে আছে ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথড মানে বাধাদায়ক পদ্ধতি, অর্থাৎ শুক্রাণুকে ডিম্বাণুর কাছে আসতে দেবে না। কে কে আছে তার মধ্যে? এক্সাম্পল: কন্ডোম, ডায়াফ্রাম, ভল্ট, সার্ভাইকাল ক্যাপ।
এই চারটে হচ্ছে আমাদের বেরিয়ার মেথডের আন্ডারে পড়ছে, এবং এইগুলো কিন্তু আমাদের কি বলবো আমি, যে শুক্রাণু এবং ডিম্বাণুকে মিলন হতে দিচ্ছে না, ফিজিক্যাল বেরিয়ার, একটা ভৌত বাধা গঠন করছে সেখানে। নেক্সট হচ্ছে কেমিক্যাল, রাসায়নিক পদ্ধতির মধ্যে পড়ছে ফোম, জেলি, স্পার্মিসাইডাল ক্রিম। এইগুলো কি করে? স্পার্মকে মেরে ফেলে। বিভিন্ন রকমের জেলি হয়, বিভিন্ন রকমের ক্রিম হয়, যারা স্পার্মিসাইডাল মানে স্পার্মকে মেরে ফেলা, সাইড মানে মেরে ফেলা, এটা। আচ্ছা, আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইউটেরাসের মধ্যে কিছু ডিভাইস, এই যে এরকম কিছু ডিভাইস দিয়ে দেওয়া যেতে পারে, যে ডিভাইসগুলো কিন্তু স্পার্মকে কিল করে দিতে পারে বা ফার্টিলাইজেশন হতে দেয় না, এটা একটা হতে পারে। আর ভীষণ উল্লেখযোগ্য একটা, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, গর্ভনিরোধক বড়ি বলা হয় যেটাকে, সেটাও কিন্তু আমাদের ফার্টিলাইজেশনটাকে আটকে দিতে পারে নানাভাবে। প্রথমে আসছে এইগুলো, এর মধ্যে এটাই কেবল পুরুষ এবং স্ত্রী, কেবলমাত্র কন্ডমটাই পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে হয়, উভয়ের ক্ষেত্রে পাওয়া যায়। বাকি তিনটেই কিন্তু কেবল স্ত্রীদের ক্ষেত্রে, ডায়াফ্রাম, ভল্ট এবং সার্ভাইকাল ক্যাপ, কেবল স্ত্রীদের ক্ষেত্রে। এটা কি দিয়ে তৈরি হয়? লেটেক্স দিয়ে তৈরি হয়, লেটেক্স, তরুক্ষীর লেটেক্স দিয়ে তৈরি হয়, রাবারের তৈরি, লেটেক্স দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এর একটা ব্র্যান্ড জানতে হয়, তার নাম হচ্ছে নিরোধ, এই নামটা জানতে হয় একটুখানি, হ্যাঁ। এবং এটা কি হচ্ছে? এটা শুক্রাণুকে ডিম্বাণুর কাছে আসতে দিচ্ছে না, মিশতে দিচ্ছে না। আর এটার প্রেগনেন্সি আটকানোর থেকেও একটা খুব দামি কাজ আছে। সেটা কি? এক তো প্রেগনেন্সি আটকায়, প্রেগনেন্সি আটকানো ছাড়াও আর একটা খুব দামি কাজ আছে। এগুলি এসটিডি আটকায়। এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি, এইডস যেটা একটা রোগ আছে এর মধ্যে, এইগুলোকে আটকায়। কারণ এই রোগগুলো মেইনলি সেক্সুয়াল ফ্লুইডের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীরে যায়। এবার সেই সেক্সুয়াল ফ্লুইডগুলোর মধ্যে এসটিডির ভাইরাসটা থাকে, ধর এইডস এর ভাইরাসটা থাকতে পারে, এইচআইভি, সেটা যেতে পারলো না ফিমেল শরীরে, ওই কন্ডোমের মধ্যে আটকে গেল, সিমেন্টটা যাচ্ছে না, তাই না? তার ফলে এসটিডি আটকানোর ক্ষেত্রেও কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, বিভিন্ন রকমের, এটা নিয়ে কিছু বলার সেরকম নেই, ফোম, জেলি, স্পার্মিসাইডাল ক্রিম, এইগুলো ওই ফিজিক্যাল বেরিয়ারগুলোর সঙ্গেও অ্যাপ্লাই করা যায়, আলাদা করেও অ্যাপ্লাই করা যেতে পারে ভাজাইনাল ক্যানালে। সেখানে যদি ক্রিমটা দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে যেই স্পার্মটা গেল, ক্রিমটা স্পার্মটাকে মেরে ফেলবে, একদম স্পার্মিসাইডাল, অর্থাৎ শুক্রাণুকে হত্যা করে। মেরে ফেলে একদম, ঠিক আছে, স্পার্মিসাইডাল ক্রিম। নেক্সট, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে খুব প্রশ্ন আসে। এটা পুরো নাম হচ্ছে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা তিন রকম হয়। এক, যেগুলো হচ্ছে নন মেডিকেটেড, মেডিকেটেড নয়, যেটা নন মেডিকেটেড। কি আছে এটার এক্সাম্পল? এর এক্সাম্পল হচ্ছে লিপস লুপ, এটা খুব ইম্পর্টেন্ট, লিপস লুপ, নন মেডিকেটেড আইওডি। আচ্ছা, আরেক ধরনের আইওডি হয় যারা কপার রিলিজ করে, তামা রিলিজ করে, কপার আয়ন,
এটা অন্য কালি দিয়ে করি। কপার রিলিজিং আইওডি, যারা কপার, এবার তোরা জিজ্ঞাসা করবি কপার আবার কি হলো, কপার এখানে কি আসছে? Cu2+ অর্থাৎ কপার আয়ন যদি রিলিজ হয় না ইউটেরাসের মধ্যে, স্পার্ম মরে যাবে। কপার স্পার্মকে মেরে ফেলে, স্পার্মিসাইডাল। কপার রিলিজিং আইওডি এর এক্সাম্পল আমাদের জানতে হবে। এর এক্সাম্পল হচ্ছে কপার টি, এই যে এইটা টি এর মতো দেখতে না, ওই জন্য কপার টি তামা ক্ষরণ করে, তামা আয়ন ক্ষরণ করে। সিইউটি কপার 7, সিইউটি Cu7, ঠিক আছে। মাল্টিলোড 375, মাল্টিলোড 375 এইগুলো করছে। আর লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হরমোন রিলিজিং আইইউসিডি, যারা হরমোন রিলিজ করে। হরমোন রিলিজিং আইইউসিডি এরা কি করছে? এরা হরমোন রিলিজ করছে, স্পেশালি প্রোজেস্টেরন, স্পেশালি প্রোজেস্টেরন। এর নাম হচ্ছে প্রোজেস্টেজর্ট, প্রোজেস্টেজর্ট। আরেকটা এক্সাম্পল হয় LNG20, প্রোজেস্টেজর্ট, LNG20, এগুলো হচ্ছে হরমোন রিলিজিং আইওসিডি। তো এগুলো তো আমরা বুঝলাম যে কপার রিলিজিং আইওসিডি কি করে, কপার আয়ন এগুলোকে আমার ধ্বংস করে দিচ্ছে, আমার স্পার্মগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর হরমোন রিলিজিং আইওসিডি কি করে জানিস? হরমোন রিলিজিং আইওসিডি গুলো থেকে যে হরমোনটা বেরোয় অল্প অল্প করে, সেই হরমোনটা ইউটেরাসটাকে, ইউটেরাসের মধ্যে এমন পরিবর্তন নিয়ে আসে, ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম তার মধ্যে এমন পরিবর্তন নিয়ে আসে যে যদি ফার্টিলাইজেশন হয়ও তাহলেও ইমপ্লান্টেশন হবে না। ওই জাইগোর ব্লাস্টুলা স্টেজটাকে ওই ইমপ্লান্টেড, রোপিত হতে দেবে না জরায়ুর গাত্রে, জরায়ুর অন্তর্গাত্রে রোপণ হবে না, তার ফলে আর প্রেগনেন্সি হবে না, প্রেগনেন্সি আটকে গেল। ঠিক আছে, তো এইভাবে কাজ করে। নেক্সট আসছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, যে পিলসগুলো খেলে গর্ভনিরোধ হতে পারে বা কন্ট্রাসেপশন হতে পারে। তো এগুলো আবার দু রকমের হয়, এগুলো দু রকমের হয়। একটা হচ্ছে স্টেরয়েডাল, একটা হচ্ছে স্টেরয়েডাল, স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল। সেখানে কি থাকে এগুলো ভালো করে বুঝতে হবে আমাদের। সেখানে এটা দু রকমের কম্বিনেশন হয়। এক হয় শুধু প্রোজেস্টেরন, প্রোজেস্ট্রোজেন বলে একটা জিনিস হয়, প্রোজেস্টেরনের মতনই প্রোজেস্ট্রোজেন একা থাকে। আর নয়তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন থাকে, ইস্ট্রোজেন প্রোজেস্ট্রোজেন কম্বিনেশন থাকে। শুধু ইস্ট্রোজেন থাকবে না, হয় ইস্ট্রোজেন প্রোজেস্ট্রোজেন কম্বিনেশন থাকবে, নয়তো প্রোজেস্ট্রোজেন থাকবে শুধু, প্রোজেস্টেরনের মতনই এটা প্রোজেস্ট্রোজেন। এবং এই স্টেরয়েডাল গুলো কিভাবে খেতে হয়, স্টেরয়েডাল গুলো খাওয়ার নিয়ম কি? 21 দিন টানা, 21 ডেজ ডেইলি, তারপরে 7 ডেজ গ্যাপ, তারপরে আবার 21 ডেজ ডেইলি, এইভাবে খেতে হয়। 7 ডেজ গ্যাপটা বুঝতেই পারছিস কিসের জন্য? মেনস্ট্রুয়েশনের সময়, মেনস্ট্রুয়েশনের সময় গ্যাপ থাকবে, বাদ বাকিটা 21 দিন খেতে হবে, 7 দিন গ্যাপ, আবার 21 দিন খেতে হবে। এইভাবে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো স্টেরয়েডাল সেগুলো চলছে, এবং যেগুলো চলছে সেইগুলো খুব ইম্পর্টেন্টলি আমাদের আসছে, এটার এক্সাম্পল আমাদের মনে রাখতে পারি আমরা, মালাডি। এর এক্সাম্পল হচ্ছে মালাডি। এটা একটা কন্ট্রাসেপটিভ পিল, কিন্তু এর অনেক সাইড এফেক্ট আছে। যেহেতু এগুলো স্টেরয়েড কন্ট্রাসেপটিভ পিল, এগুলোর অনেক সাইড এফেক্ট আছে। বমি বমি ভাব হয়, মাথা যন্ত্রণা হয়, পেটে যন্ত্রণা হয়, মেনস্ট্রুয়েশনের সমস্যা হয়, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, এরকম অনেক সমস্যা আছে। তো তার জন্য দিল্লির CDRI, দিল্লি না, লখনৌয়ের CDRI, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, CDRI তৈরি করেছে নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল, যার এক্সাম্পল এখানেই দেওয়া আছে।
দিস ইজ দ্য নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা হচ্ছে বলা হচ্ছে সাহেলি। এবং এই নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল কিভাবে খেতে হবে? কিভাবে খেতে হবে? ওয়ান্স আ উইক, সপ্তাহে একদিন খেলেই হবে, আগেরটার মতন রোজ রোজ খেতে হবে না। ওয়ান্স আ উইক, রোজ রোজ খেতে হবে না, ওয়ান্স আ উইক, এক সপ্তাহ খেতে হবে। এবং এই পিল কি করে, এই পিল কিভাবে কাজ করে? এই পিল জরায়ুতে রোপণে বাধা দেয়, জরায়ুতে রোপণে বাধা দেয়। আর কি করে এই পিল? ওভিউলেশন বন্ধ রাখে, অর্থাৎ ওভামকে বেরোতে দেবে না, ওভিউলেশন বন্ধ রাখে। ঠিক আছে, এইভাবে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো কাজ করে, এগুলো আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ইমপ্লান্ট। ইমপ্লান্ট কি? এরা ত্বকের নিচে থাকতে হয়, এদেরকে ত্বকের নিচে, ত্বকের নিচে রাখা হয় এবং এরা হরমোন তৈরি করে, ওই প্রোজেস্ট্রোজেন ওইগুলো তৈরি করে, হরমোন রিলিজ করে। এবং এটাও একই রকম কার্যপদ্ধতি, সেম অ্যাজ পিল, কার্যপদ্ধতি সেম অ্যাজ পিল, সেম অ্যাজ পিল, সেম ভাবেই কাজ করে। এইটা যেভাবে কাজ করছে, জরায়ুতে রোপণে বাধা দিচ্ছে, ওভিউলেশন বন্ধ রাখছে, সেম ভাবেই এইগুলোও কাজ করছে, শুধু এদের এফিসিয়েন্সি অনেক বেশি, এদের এফিসিয়েন্সি অনেক বেশি। আচ্ছা, একটা জিনিস তখন মিস করে গেছি, আইওসিডির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এই যে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, এগুলো কিন্তু বেশ 3-4 বছর অবধি স্থায়ী থাকে। মানে একবার যদি এগুলো জরায়ুতে প্রতিস্থাপিত করে দেওয়া যায়, তাহলে কিন্তু প্রায় 3-4 বছরের জন্য কিন্তু এই আইওসিডি কন্ট্রাসেপশন করতে পারে। হ্যাঁ, ফর লঙ্গার পিরিয়ড, 3 থেকে 4 বছরের জন্য এফেক্টিভ থাকে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ফলে যারা যে কাপলরা স্পেস বিটুইন চিলড্রেন চাইছে, অর্থাৎ দুটো সন্তানের মধ্যে মিনিমাম একটা 2-3 বছর 4 বছরের গ্যাপ চাইছে, তাদের জন্য আইওসিডি একদম পারফেক্ট। এইগুলো মনে রাখতে হবে। চলো, এইবার হচ্ছে স্থায়ী পদ্ধতি, অর্থাৎ কোনো কাপল চাইছে বা কোনো পুরুষ চাইছে, সে তার একটা প্রপার বয়স হয়ে গেছে, তারপরে সে আর তার নিজের সন্তান চায় না, বা কোনো মহিলাও চাইছে তারা সন্তান চায় না, তখন তারা সার্জারির পথে যেতে পারে। স্থায়ী পদ্ধতির মাধ্যমে তারা সার্জারি করে স্থায়ীভাবে আমাদের কন্ট্রাসেপশন করে ফেললো। কিভাবে করতে পারে? পুরুষরা কিভাবে করতে পারে? ভাস ডিফারেন্স যেটা আছে, যে পথে শুক্রাশয় থেকে শুক্রাণু পরিবাহিত হয়ে বাইরে বেরোয়, সেই ভাস ডিফারেন্সটাকে মাঝখান থেকে কেটে দেওয়া হলো, কেটে দিয়ে দুদিকে বেঁধে দেওয়া হচ্ছে, তাই জন্য বলা হচ্ছে ভাসেকটমি। ভাসেকটমি, ঠিক আছে, ভাস ডিফারেন্সটা কেটে দেওয়া হয় এখানে, কেটে দুদিকে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। তাহলে কি হবে? আর শুক্রাণু পরিবাহিত হবে না, আর শুক্রাণু পরিবাহিত হবে না। এখানে একটা কোয়েশ্চেন খুব করে অনেকেই, যে এদের ক্ষেত্রে কি সিমেন্ট রিলিজ হবে? হ্যাঁ, এদের ক্ষেত্রে সিমেন্ট রিলিজ হবে, কারণ সিমেন্ট তো তৈরি করে সেমিনাল ভেসিকল, সেটা তো আছে, সেটা তো অক্ষত, সেখান থেকে রিলিজ হবে, কোনো সমস্যা নেই। শুধু সেই যে সিমেন্টটা তৈরি হবে, সেই সিমেন্টে স্পার্ম থাকবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে শুক্রাণু পরিবহনটা বাধাপ্রাপ্ত হলো, শুক্রাণু যেতে পারলো না, ফলে আর সিমেন্টের স্পার্ম অ্যাবসেন্ট। আর মহিলারা কি করতে পারে? মহিলারা করতে পারে টিউবেক্টমি। টিউব মানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, সেম ফ্যালোপিয়ান টিউব কেটে
এটার পুরোটা লিখছি না, ফ্যালোপিয়ান টিউবটা কেটে দুদিকে সুতো দিয়ে বেঁধে দেওয়া হলো। তাহলে ফ্যালোপিয়ান টিউব যদি কেটে দুদিকে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে এখানে থেকে যে ওভামটা যাচ্ছিল, সেই ওভামটা আর যেতে পারবে না, বা স্পার্ম তো আসতে পারবেই না, দুটোই পথ আটকে গেল, তাহলেও ফার্টিলাইজেশন হবে না। এবং এখানেও প্রশ্ন আছে, স্যার এদের কি মেনস্ট্রুয়াল সাইকেল হবে? হ্যাঁ, এদের মেনস্ট্রুয়েশন তো হবে, কারণ মেনস্ট্রুয়েশন তো ব্লিডিং তো এখান দিয়ে হয়, এখান দিয়ে এন্ডোমেট্রিয়ামটা বাইরে ছিঁড়ে বেরিয়ে যায় বলে ব্লিডিং হয়। তাহলে এদেরও কিন্তু টিউবেক্টমি করলেও কিন্তু মেনস্ট্রুয়েশনটা হবে, মেনস্ট্রুয়াল ব্লিডিংটা কিন্তু হবে, সেটা বন্ধ হচ্ছে না, কারণ সেটা কারণ তো এন্ডোমেট্রিয়াম, তাই না? তো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এটাকে বলা হচ্ছে কি টিউবেক্টমি, যখন আমরা ফ্যালোপিয়ান টিউবটা কেটে। এবং এটা স্থায়ী পদ্ধতি। ধর কোনো একটা কাপেলে তাদের 40 বছর বয়স হয়ে গেছে, তারা আর বাচ্চা চায় না, তারা সন্তান চায় না, তখন তারা স্থায়ীভাবে সার্জারি করে তারা কিন্তু কন্ট্রাসেপশন করতে পারে। তাহলে এই জিনিসগুলো অব্দি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকে খুব প্রশ্ন আসে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এগুলো। চলো এইবারে আসছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যে রোগগুলো যৌন জননের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়ে। সেক্সুয়াল ফ্লুইড অথবা ব্লাড, আগে মনে করা হতো শুধুমাত্র সেক্সুয়াল ফ্লুইড, এখন কিন্তু বলা হয় সেক্সুয়াল ফ্লুইড অর্থাৎ সিমেন বা ভাজাইনাল যে সিক্রিশনটা, ভাজাইনাল ক্ষরণটা, যেটা ভাজাইনা থেকে যে রসটা বেরোয়, সেক্সুয়াল ফ্লুইড বা ব্লাডের মাধ্যমে, রক্তের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে সঞ্চারিত হয়। এবং এসটিডির অনেক নাম আছে। এসটিডিকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও যেমন বলা হয়, এসটিআইও বলে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এটাও বলে। আরো একটা নাম আছে, কি বলে একে? ভেনেরিয়াল ডিজিজ, ভিডি, কারণ রক্তের মাধ্যমে ছড়ায় না, তাই জন্য ভেনেরিয়াল ডিজিজ। এগুলো কিন্তু বলা হয় এসটিডি কে। চলো দেখা যাক এইগুলো সংক্রমণ পদ্ধতি কিভাবে হতে পারে। মেইনলি 4টে পদ্ধতিতে সংক্রমণ হয়। এক হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স থেকে, অর্থাৎ অসুরক্ষিত যৌন সংসর্গ। অর্থাৎ কেন বলা হয় বারবার যে কন্ডোম, ডায়াফ্রাম এগুলো ইউজ করতে? কারণ তাহলে কি হয়, সেক্সুয়াল ফ্লুইডগুলো আলাদা থাকে, সেক্সুয়াল ফ্লুইডগুলো মিশে যায় না, তাই না? তাহলে যদি অবাঞ্ছিত যৌন সংসর্গ হয়, অর্থাৎ অবাঞ্ছিত সেক্সের মাধ্যমে এটা আসতে পারে, অর্থাৎ আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় অসুরক্ষিত ভাবে, উইদাউট প্রোটেকশন, তাহলে আসতে পারে। আর কিভাবে আসতে পারে? রক্তের মাধ্যমে, সাংঘাতিক ব্যাপার এটা। কিভাবে ছড়াতে পারে? রক্তের মাধ্যমে। ব্লাড ট্রান্সফিউশন, যখন আমাদের ব্লাড দেওয়া হয় না, ব্লাড ট্রান্সফিউশন হতে পারে। আচ্ছা, দাড়ি কাটে না, দাড়ি কাটি ব্লেড, সেই ব্লেড দিয়ে হতে পারে, শেভিং ব্লেড দিয়ে হতে পারে। বা ইনজেকশনে যে সিরিঞ্জ হয়, ইনজেকশনে নিডল সিরিঞ্জ দেওয়া হয়, সেই সিরিঞ্জ দিয়ে, ইনজেকশনে সিরিঞ্জ দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই বলা হয় যে সমস্ত সময় ইনজেকশনের সিরিঞ্জ প্রত্যেকের ক্ষেত্রে ডিসপোজেবল নতুন সিরিঞ্জ ইউজ করতে হয়, সিল খুলে ইনজেকশন সিরিঞ্জ ইউজ করতে হয়। বা ব্লেড, দাড়ি কাটি যে আমরা সেই ব্লেড, প্রত্যেক একটা মানুষের ব্লেড আরেকটা মানুষের শরীরে কিন্তু ঠেকানো যাবে না, কারণ এগুলোতে রক্ত লাগে, তো
ব্লেডে রক্ত লাগে, সিরিঞ্জে রক্ত লাগে। এবার যার ধর এইডস আছে বা HIV আছে বা কিছু একটা আছে, তার থেকে কিন্তু সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। 3 হচ্ছে যারা ড্রাগ অ্যাডিক্টেড পারসন, ড্রাগ অ্যাডিক্টেড পারসনদের থেকে খুব ছড়িয়ে পড়তে পারে, কারণ তারা ওই একটা ইনজেকশন সিরিঞ্জ নেশা যারা করে না, তারা তো অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ নেয়, তাদের থেকে ছড়িয়ে পড়তে পারে। কি বারবার লিখছি। আর হচ্ছে প্রেগনেন্ট মাদার থেকে বাচ্চার শরীরে, প্রেগনেন্ট মায়ের শরীরে যদি চলে আসে না, HIV কিন্তু বাচ্চা শরীরে চলে যাবে প্রেগনেন্ট মায়ের থেকে। এইভাবে কিন্তু সংক্রমণ পদ্ধতি হতে পারে, এরা কিন্তু হাই রিস্কে থাকে। অবাঞ্ছিত সেক্স উইদাউট প্রোটেকশন, স্পেশালি যারা সেক্স ওয়ার্কার, যৌনকর্মী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ডোমের ইউজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদের অনেক NGO আছে যারা তাদেরকে এগুলো শেখায় এবং বোঝায় এই জিনিসগুলো, কেননা তাদের এগুলো লাইফ রিস্কের একটা ব্যাপার থেকে থাকে, তাই না? তাই জন্য আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্ট, ব্লাড ট্রান্সফিউশন, ব্লেড, সিরিঞ্জ, ড্রাগ অ্যাডিক্টেড ব্যক্তি যারা আছে, প্রেগনেন্ট মায়ের থেকে বাচ্চা শরীরে কিন্তু এরা সংক্রামিত হতে পারে। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে প্রথমে খুব সামান্য সাধারণ উপসর্গ হয়, প্রথমে খুব সাধারণ সামান্য উপসর্গ হয়, প্রাথমিক উপসর্গটা সামান্য, তারপরে গায়েব হয়ে যায়। প্রথমে একটু শরীর খারাপ হয়, একটু সর্দি কাশি হতে পারে, একটুখানি জ্বালা করতে পারে, যৌন অঞ্চলটা একটু পিউবিক রিজিয়নগুলো একটুখানি জ্বালা করতে পারে, পিনাস ও ভ্যাজাইনা জায়গাগুলো ফোসকা পড়ে যায়, কিছু হয়, তারপরে গায়েব হয়ে যায় সমস্ত উপসর্গ। তারপরে আসল প্রকৃত উপসর্গগুলো তারপরে ধরা পড়ে। এবং কিছু কিছু রোগ আছে তাতে তো মানুষ মারাও যেতে পারে, এইডস এর মতন কিছু রোগ আছে তাতে মানুষ মারা যেতে পারে, হেপাটাইটিস বি, সেটা কিন্তু প্রকৃতটা কিন্তু মানে মারাত্মক আকার ধারণ করে, মারাত্মক, একদম শরীরকে নষ্ট করে দিতে পারে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে চিকিৎসা কি? কিছু কিছু রোগের ক্ষেত্রে চিকিৎসা আছে, কিছু কিছু রোগের ক্ষেত্রে কিন্তু এখনো সেই অর্থে চিকিৎসা নেই। যেমন এইডস এর ভ্যাকসিন আজ অব্দি আবিষ্কার হয়নি, ঠিক আছে? তাহলে কিছু কিছু রোগ আছে যেগুলো খুব তাড়াতাড়ি যদি ধরা পড়ে যায়, খুব তাড়াতাড়ি যদি ডায়াগনোসিস করা যায়, তাহলে কিন্তু সেগুলোকে সারিয়ে তোলা সম্ভব। কিন্তু কিছু কিছু রোগের কিন্তু সারিয়ে তোলা যাবে না। তাহলে নিয়ন্ত্রণ, আমাকে রোগটা নিয়ন্ত্রণ করতে হবে না? কিভাবে আমি রোগটা নিয়ন্ত্রণ করতে পারি? এক হচ্ছে প্রোটেক্টেড সেক্স, ইউজ প্রোটেকশন ডিউরিং সেক্স। 2 হচ্ছে প্রপার ব্লাড স্ক্রিনিং, ব্লাড ব্যাংকে যখন ব্লাড রাখা হয় না, প্রপার ব্লাড স্ক্রিনিং, যে ব্লাডটা রাখা হচ্ছে সেই ব্লাডটা কার শরীর থেকে এসছে, সেই ব্লাডটা ঠিকঠাক করে পরীক্ষা করে দেখা। 3 হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করা, ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করা, যাতে করে সিরিঞ্জের মাধ্যমে কারোর থেকে কারোর শরীরে যাতে ছড়িয়ে না পড়ে, ব্যবহার। এই জিনিসগুলো, প্রেগনেন্ট মাদারের প্রপার টেস্ট করা। ড্রাগ তো এমনি নেওয়া বন্ধ করতে হবে, তাতে তো ড্রাগ নেওয়ার সময় তো কিছু করাই যাবে না, ড্রাগ এমনি বন্ধ করতে হবে। কিন্তু চিকিৎসা, কিছু কিছু রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আছে, কিছু রোগের অ্যান্টিবায়োটিক আছে, সেটা দিয়ে চিকিৎসা করতে হবে। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ভ্যাকসিন আছে, হেপাটাইটিস বি এর জন্য ভ্যাকসিন আছে, কিন্তু এইডস এর জন্য ভ্যাকসিন নেই। এবং যদি আর্লি, তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়, তাহলেই কিন্তু মানুষকে বাঁচানো যাবে, নয়তো কিন্তু মানুষকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ব্যাকটেরিয়াল রোগ কি কি? এক হচ্ছে গনোরিয়া বলে একটা রোগ হয়, যেটার জন্য দায়ী হচ্ছে নিজারিয়া গনোরি বলে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোর নাম মনে রাখতে হবে, এগুলো খুব পরীক্ষায় আসে। গনোরিয়া এটা ব্যাকটেরিয়াল রোগ। সিফিলিস বলে একটা রোগ আছে, যার রোগের প্যাথোজেনের নাম হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম। আর ক্ল্যামাইডিয়াজিস বলে একটা রোগ আছে, তার জন্য হচ্ছে, কার জন্য হয়? ক্ল্যামাইডিয়া বলে একটা ব্যাকটেরিয়ার জন্য হয়।
তাহলে গনোরিয়া নিজারিয়া গনোরির জন্য হয়, সিফিলিস ট্রিপোনেমা প্যালিডিয়ামের জন্য হয়, এবং ক্লামাইডিয়াজিস ক্লামাইডিয়ার জন্য হয়। নামগুলো কিন্তু মনে রাখতে হবে কোন রোগটা কিসের জন্য হয়। আচ্ছা, ভাইরাল রোগ এইডস, এইডস কার জন্য হয়? এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটার জন্য হয়। এবং এটাতে কি হয়? আমাদের ইমিউন সিস্টেম ধ্বংস হয়ে যায়, অ্যাকওয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আমাদের ইমিউন সিস্টেম, অনাক্রম্যতা তন্ত্র, আমরা পরের সেমিস্টারে পড়বো, পরের সেমিস্টারে আমাদের আবার এইডস পড়তে হবে ইমিউন সিস্টেমে। আমাদের অনাক্রম্যতা তন্ত্র একদম ধ্বংস হয়ে যাচ্ছে এই এইডস রোগ হলে। হেপাটাইটিস বি, লিভারের রোগ, হেপাটাইটিস বি ভাইরাসের জন্য হয়। জেনিটাল ওয়ার্ডস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হয়। আর জেনিটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য হয়। এর মধ্যে কিন্তু 3টে রোগ আছে খুব ইম্পর্টেন্ট, খুব খারাপ, হ্যাঁ খুব খারাপ, যার মধ্যে এইডস খুব খারাপ, হেপাটাইটিস বি খুব খারাপ, না দাঁড়া এখানে দিই, এইচআইভি খুব খারাপ, হেপাটাইটিস বি খুব খারাপ, আর জেনিটাল হার্পিস খুব খারাপ। এই 3টেই কিন্তু খুব সমস্যা করে। সরি, সারানো কঠিন, তাড়াতাড়ি ধরা না পড়লে এগুলো সারানো খুব কঠিন হয়। আচ্ছা, একটা প্রোটোজোয়া ঘটিত রোগও আছে, প্রোটোজোয়া ঘটিত এসটিডি, সেটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। এইটা একটু পড়ে রাখবি। আচ্ছা, এইডসে কি হয়? আমাদের যে ম্যাক্রোফাজগুলোর মধ্যে এইচআইভি ঢোকে, এইচআইভি ওর আরএনএটাকে ঢোকায়, খুব বদমাইশ। এবারেও আমাদের সেলের মধ্যে আরএনএ থেকে ডিএনএ করে। জেনারেলি আমাদের ডিএনএ থেকে আরএনএ হয় তো, যেটাকে ট্রান্সক্রিপশন বলে, কিন্তু আমাদের সেলের মধ্যে আরএনএ থেকে ডিএনএ করে, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে, কারণ ওদের একটা এনজাইম আছে যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই এনজাইমটা দিয়ে ওরা আরএনএ থেকে ডিএনএ করে আমাদের ডিএনএ এর সঙ্গে জুড়ে যায়। এটা আমাদের ডিএনএ এটা আমাদের ডিএনএ এটা অন্য কালি দিয়ে করি, সরি, এটা আমাদের ডিএনএ, তার সঙ্গে এই ডিএনএটা জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে ও প্রচুর ভাইরাস তৈরি করছে, ভাইরাস তৈরি করতে বাধ্য করছে, প্রচুর এইচআইভি আরো তৈরি করছে, এবং সেই এইচআইভি গুলো এই সেলটাকে রিলিজ করে, এই সেলটাকে বাস্ট করিয়ে বাইরে বেরিয়ে আসছে। এটা আমাদের কোথায় হয়? আমাদের ম্যাক্রোফাজের মধ্যে হয়, এবং এই কারণে ম্যাক্রোফাজকে কি বলা হয়? এইচআইভি ফ্যাক্টরি। এবং এর ফলে যে এইচআইভি গুলো বেরিয়ে এলো না, এই এইচআইভি গুলো এবার কাকে অ্যাটাক করবে? T4 লিম্ফোসাইটকে অ্যাটাক করবে, করে ধ্বংস করে দেবে, করে ও পুরো ধ্বংস করে দেবে। আর T4 লিম্ফোসাইট হচ্ছে আমাদের শরীরে আর্মি, সৈন্যের মতন। সেনাবাহিনীকে ধ্বংস করে দিলে কি হবে? যে কোনো একটা দেশ আমাদের আক্রমণ করলেই আমরা মরে যাব, এটাই হয়। আমাদের ইমিউন সিস্টেম ভয়ঙ্করভাবে নষ্ট হয়ে যায়, তার ফলে যে কোনো একটা সাধারণ রোগেও আমরা প্রচুর ভুগবো, পেট খারাপ হবে, প্রচন্ড ভুগবো, এবং আলটিমেটলি কিন্তু এইডস হয়ে মানুষ মারাও যেতে পারে। ঠিক আছে? তার ফলে কি হচ্ছে? ইমিউনিটি উইক হয়ে যাচ্ছে, দুর্বল অনাক্রম্যতা তৈরি হচ্ছে, উইক ইমিউনিটি তৈরি হচ্ছে আমাদের। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কি? যদি নর্মাল সেক্সুয়াল কোহ্যাবিটেশনে 2 বছর ধরে আনপ্রোটেক্টেড সেক্স করার পরেও যদি কারোর বাচ্চা না হয়, তাকে বলা হচ্ছে ইনফার্টিলিটি। এটা পুরুষদের ক্ষেত্রে নানান কারণে হতে পারে। ক্রিপ্টরকিডিজম,
ক্রিপ্টোরকিডিজম মানে কি? মানে হচ্ছে শুক্রাশয়টা যদি উদর গহ্বরেই থেকে যায়, স্ক্রোটামে নেমে না আসে, তার ফলে তার মধ্যে স্পার্মাটোজেনেসিস হবে না, স্পার্ম তৈরি হবে না, শুক্রাণু উৎপাদন হবে না। ঠিক আছে? তো ওটাকে স্ক্রোটামে নেমে আসতে হয়, নিচে নেমে আসতে হয়, শরীরের বাইরে বেরোতে হয়, না তো শুক্রাণু উৎপাদন হয় না। তার ফলে সে বন্ধা হতে পারে পুরুষটা। অ্যাজোস্পার্মিয়া মানে সিমেনে স্পার্ম অ্যাবসেন্ট, সিমেনে যদি স্পার্ম না থাকে। অলিগোস্পার্মিয়া, সিমেনে যতটা স্পার্ম থাকা উচিত একটা ফার্টিলাইজেশনের জন্য, অতটা স্পার্ম যদি না থাকে। ইরেকটাইল ডিসফাংশন, যদি পিনাসটা স্ট্রেট না হয়, ইরেক্ট না হয়, তাহলে তো ইন্টারকোর্স হবে না। ক্লাইনফিল্টার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম আমি জেনেটিক্স চ্যাপ্টারে পড়িয়েছি যে 44A+ XXY যদি হয় কোনো পুরুষের জিনোটাইপ, 3টে সেক্স ক্রোমোজোম যদি থাকে তাহলে। এছাড়া স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর জন্য কিন্তু পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রে কি কি হতে পারে? মেনস্ট্রুয়াল সাইকেল যদি রেগুলার না হয় তাহলে ফার্টিলাইজেশন হবে না। অ্যানোভিউলেশন মানে হচ্ছে ওভিউলেশন না হওয়া, ওভিউলেশন না হওয়া। অলিগোভিউলেশন মানে ওভিউলেশন কম হওয়া। পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ ওভারিতে যদি সিস্ট তৈরি হয় সেক্ষেত্রে ওভারি ঠিকঠাকভাবে ডিম্বাণু তৈরি করতে পারে না। টার্নার সিনড্রোম জেনেটিক্সে পড়িয়েছি, যদি কারোর 45টা ক্রোমোজোম থাকে, একটা সেক্স ক্রোমোজোম থাকে, XO, ও মানে অ্যাবসেন্ট। এছাড়া স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলোর জন্য কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ইনফার্টিলিটি হচ্ছে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে দুটো। এক হচ্ছে সারোগেসি। সারোগেসি কাকে বলা হচ্ছে? সারোগেসিতে আমরা দেখতে পাচ্ছি যে ধর কোনো মহিলা, সে তার ডিম্বাণু তৈরি হচ্ছে কিন্তু সে তার নিজের গর্ভের মধ্যে বাচ্চাকে তৈরি করতে পারছে না, তার ইউটেরাসে কোনো সমস্যা আছে। তখন কি করা হয় যে পুরুষের শরীর থেকে শুক্রাণু নেওয়া হয়, মহিলাটির শরীর থেকে ডিম্বাণু নেওয়া হয়, তাদেরকে আইভিএফ পদ্ধতিতে তাদেরকে নিষিক্ত করা হয়, করে আর একজন মহিলার গর্ভটা ভাড়া নেওয়া হয়। মানে এখানে আরেকজন মহিলাকে ভাড়া করা হচ্ছে, তার গর্ভটাকে ভাড়া করা হচ্ছে, এবং একদম আইনি কাগজপত্রে সই করিয়ে এগুলো হয় যে তুমি তোমার শরীরে আমার সন্তানকে বড় করে তুলবে। এটা হচ্ছে তাদের চুক্তি বা কন্ট্রাক্ট। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে ফার্টিলাইজেশনে কোনো সমস্যা হচ্ছে, নিষেক পদ্ধতি হচ্ছে না। তখন কি হয়? এই ছবিটা যেটা দেওয়া আছে এটার সঙ্গে বাস্তবে কিন্তু কোনো মিল নেই। টেস্ট টিউবের মধ্যে কিন্তু কোনো শিশু তৈরি হচ্ছে না, টেস্ট টিউবের মধ্যে কেবল নিষেক পদ্ধতিটা হচ্ছে। নিষিক্ত করে সেই ব্লাস্টুলা স্টেজে বা ওই এমব্রায়োনিক স্টেজে আমরা মায়ের শরীরে, মায়ের ফার্টিলাইজ ইয়ের মধ্যে আমরা ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপিত করে দিচ্ছি। এটা আমরা করতে পারি। ঠিক আছে? তাহলে বাচ্চা বড় হয়ে উঠবে কিন্তু মায়ের শরীরের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে নয়। এটা মনে রাখতে হবে আমাদের, তাই না? তাই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগিয়ে, টেকনোলজিকে কাজে লাগিয়ে আমি কি করতে পারি? আমি রিপ্রোডাকশন করাতে পারি যাদের বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হচ্ছে। ইনভিট্রো মানে কি? ইনভিট্রো মানে হচ্ছে শরীরের বাইরে, নিষেকটা শরীরের বাইরে হচ্ছে। নিষেকটা শরীরের বাইরে হচ্ছে। কিভাবে হচ্ছে? প্রথমে আমি ইনজেকশন দিয়ে ডিম্বাশয়টাকে উত্তেজিত করব, ওভারিয়ান স্টিমুলেশন বলা হচ্ছে। ডিম্বাশয়টাকে আমি উত্তেজিত করলাম। উত্তেজিত করলে কি হবে? আমার এই ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো ডিম্বাণু তৈরি হবে, অনেকগুলো গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে। নর্মালি আমার হয় না, নর্মালি তো আমার একটাই ডিম্বাণু তৈরি হয় ডিম্বাশয়তে একটা মেনস্ট্রুয়াল সাইকেলে, কিন্তু আমার অনেকগুলো তৈরি করছে যাতে আমার এক্সপেরিমেন্টটা করতে সুবিধা হয়, জিনিসটা করতে সুবিধা হয়। এবার ওভিউলেশনের আগেই, ওভিউলেশন হওয়া মানে কি ডিম্বাশয়ের প্রাচীর বিদীর্ণ করে ডিম্বাণু বেরিয়ে যাওয়া, তার আগেই আমরা কি করতে পারি? আমরা ওই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুগুলোকে গ্রহণ করে নিতে পারি, সংগ্রহ করে নিতে পারি, সরি।
আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা সিমেন কালেক্ট করছি পুরুষের থেকে, হয় হাজবেন্ডের থেকে, নয়তো স্পার্ম ডোনার যদি হয়, হাজবেন্ডের যদি স্পার্মের সমস্যা হয় তখন ডোনার নেওয়া হবে। তার সিমেন প্রিপেয়ার করে সেখান থেকে আমি স্পার্মগুলোকে আলাদা করছি, সিমেন প্রিপারেশন করছি। এবার আমি পরীক্ষাগারে পেট্রি ডিশের মধ্যে ওভামটাকে রেখে স্পার্মটাকে তার মধ্যে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছি। তাই জন্য বলা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। স্পার্ম ইনজেকশন অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে স্পার্মকে আমি ডিম্বাণুর সাইটোপ্লাজমের মধ্যে ঢুকিয়ে দিলাম ভেতরে। তার ফলে একটা জাইগোট তৈরি হয়ে গেল। এবার যদি সেই জাইগোটটা 8 থেকে 16 কোষ বিশিষ্ট থাকে, ভালো করে বুঝবি, 8 থেকে 16 কোষ বিশিষ্ট থাকে, তাহলে তাকে আমরা ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করব। তাকে আমরা ওই মহিলার ফ্যালোপিয়ান টিউবে ঢুকিয়ে দেব। তাই জন্য এটাকে বলা হচ্ছে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। ফ্যালোপিয়ান টিউবে আমরা তাকে দিয়ে দিচ্ছি, এমব্রায়ো ট্রান্সফার করছি, আমরা ভ্রূণটাকে স্থানান্তর করছি। আর যদি মোর দ্যান 16 সেল স্টেজ থাকে, মোর দ্যান 16 সেল স্টেজ, 16 কোষের বেশি যদি হয়ে যায়, ব্লাস্টুলা যদি হয়ে যায় মোর দ্যান 16 সেলস, তখন আর ফ্যালোপিয়ান টিউবে দিয়ে লাভ নেই, কারণ ফ্যালোপিয়ান টিউবে দিলে অত বড় জিনিসটা আর স্থানান্তরিত হবে না জরায়ুতে এসে। তাহলে তখন তাকে কি করতে হবে? তখন তাকে আমরা ইউটেরাসে ট্রান্সফার করব, জরায়ুতে ট্রান্সফার করব, ইউটেরাস বা জরায়ুতে ট্রান্সফার করব। তাই জন্য এটাকে বলা হচ্ছে আইইউটি, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। এগুলো ভালো করে বুঝতে হবে আমাদের। যে এমব্রায়োটাকে ট্রান্সফার করলাম আমরা আইসিএসআই পদ্ধতিতে, নিষেকটা করলাম, আইভিএফটা করলাম। এবার নিষেকটা করার পর যদি সেটা 8 থেকে 16 কোষ বিশিষ্ট জাইগোট থাকে, তাকে আমরা ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করে দেবো। ফ্যালোপিয়ান টিউব থেকেও নিজের নিয়মে চলে আসবে ইউটেরাসে, এসে রোপণ হয়ে যাবে। কিন্তু যদি সেটা 16 কোষের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তাকে আর ফ্যালোপিয়ান টিউবে দেবো না, তখন তাকে আইইউটি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার করবো। ইউটেরাসে তাকে আমরা জরায়ুতে ডাইরেক্ট ট্রান্সফার করে দেবো, ডাইরেক্ট রোপণের জন্য আমরা তাকে ট্রান্সফার করে দেবো। এইভাবে আমাদের যে বাচ্চাটা তৈরি হবে তাকে বলা হচ্ছে টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবিরা কিন্তু টেস্ট টিউবের মধ্যে তৈরি হয় না, সে মায়ের শরীরের মধ্যেই তৈরি হচ্ছে। তার নিষেক পদ্ধতিটা শরীরের বাইরে পেট্রি ডিশের মধ্যে হচ্ছে আইসিএসআই পদ্ধতিতে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। ডিম্বাণুর মধ্যে স্পার্মকে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। এইভাবে স্পার্মটাকে আমরা ইনজেক্ট করে দিচ্ছি। এই ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, দেখ, ভালো করে দেখা এটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে জেডআইএফটি মানে হচ্ছে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। আর আইইউটি মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, তাই না? দুরকম ভাবে এমব্রায়ো ট্রান্সফার করা যেতে পারে। এবার আসছে ইন ভিভো, মানে শরীরের মধ্যেই আমি ফার্টিলাইজেশন করাচ্ছি। ইন ভিভো মানে শরীরের মধ্যেই। কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে জিআইএফটি, এটা গিফট মানে উপহার নয়, গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। অর্থাৎ কোনো মায়ের যদি নর্মালি ওভাম তৈরি না হয়, তখন একজন ডোনার ফিমেল নেওয়া হয়, তার থেকে এগটাকে কালেক্ট করা হয়, সেই এগটাকে কালেক্ট করে মাদারের ফ্যালোপিয়ান টিউবে দিয়ে দেওয়া হবে, মাদার্স ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করে দেওয়া হবে, এবং তার বাবার স্পার্মটা আসবে সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে এবং ফার্টিলাইজড হবে। তাহলে বায়োলজিক্যাল মাদারটা অন্য কেউ হলো, কিন্তু সোশ্যাল মাদারটা সেই হবে, মানে সেই মহিলাটিই হবে। বায়োলজিক্যাল মাদার কিন্তু অন্যজন হলো, কারণ এখানে ডোনার নেওয়া হয়েছে না। কোনো মহিলার যদি নিজের ওভাম তৈরি না হয়, তখন এই পদ্ধতিতে আমরা
করতে পারি, জিআইএফটি। এবং এখানে ফার্টিলাইজেশন কোথায় হলো? ফার্টিলাইজেশন কিন্তু শরীরের মধ্যেই হলো। ফার্টিলাইজেশন নিষেকটা কোথায় হলো? মায়ের শরীরের মধ্যেই, মায়ের শরীরের মধ্যেই হলো। এইটা আমার মাথায় রাখতে হবে, মায়ের শরীরেই হচ্ছে, তাই না? আর যদি বাবার যদি কোনো সমস্যা থাকে, বাবার যদি স্পার্ম তৈরি না হয়, তখন আমরা স্পার্ম ডোনার নিতে পারি, সেই স্পার্ম ডোনারকে থেকে স্পার্ম নিতে পারি, নিয়ে সেটাকে আমরা মহিলার শরীরে ঢুকিয়ে দিতে পারি। তাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। কৃত্রিমভাবে ইনসেমিনেট করছি না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, এআই ওই এআই নয়। বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, অর্থাৎ ইউটেরাসের মধ্যে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এবং এখানে কি নেওয়া হচ্ছে? এখানে ডোনার মেল নেওয়া হচ্ছে, মেল ডোনার নেওয়া হচ্ছে, তার থেকে স্পার্ম কালেক্ট করা হচ্ছে, সেই স্পার্মটাকে ট্রান্সফার করা হচ্ছে মাদারের শরীরে। এবং এক্ষেত্রেও কিন্তু নিষেক হচ্ছে শরীরের মধ্যে, নিষেক শরীরেই হচ্ছে, শরীরের বাইরে হচ্ছে না। আগেরটার ক্ষেত্রে নিষেক শরীরের বাইরে হচ্ছিল না, তাই জন্য তাকে বলা হচ্ছিল ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এখানে নিষেক শরীরেই হচ্ছে, তাহলে ইন ভিভো ফার্টিলাইজেশন হবে এখানে। এই দুটো ক্ষেত্রে ইন ভিভো। এখানে মহিলা ডোনারের থেকে এগ নিয়ে মায়ের শরীরে দেওয়া হচ্ছে, এখানে পুরুষের শরীরের থেকে পুরুষ ডোনারের থেকে স্পার্ম নিয়ে মায়ের শরীরে দেওয়া হচ্ছে, এবং উভয় ক্ষেত্রেই মায়ের শরীরের ভেতরেই নিষেক প্রক্রিয়া হচ্ছে, তাই জন্য ইন ভিভো শরীরের মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে। এগুলো বুঝতে হবে। আচ্ছা, চেনা চেনা লাগছে সুস্মিতা সেন, তাই না? তো সুস্মিতা সেন কিন্তু এইসব করেনি, সে কিন্তু বাচ্চা অ্যাডাপ্ট করেছে। ইফ ইউ আস্ক মি যে স্যার কোনটা উচিত, আমি কিন্তু বলবো অ্যাডাপশন ইজ ইম্পর্টেন্ট, সবচেয়ে ভালো পন্থা, মা বাবা হওয়ার সবচেয়ে ভালো পন্থা। কেন? তার কারণ হচ্ছে এই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির অনেকগুলো অসুবিধা আছে। এক হচ্ছে অত্যন্ত ব্যয় সাপেক্ষ, লাখ লাখ টাকা খরচা হয়ে যায়। দুই হচ্ছে ভালো পরিকাঠামোর অভাব, অর্থাৎ ভালো ডাক্তার, ভালো ক্লিনিক, এটার অভাব, ভালো পরিকাঠামোর অভাব। আর ফেলিওর রেট মানে ব্যর্থতার হার অনেক বেশি, বেশিরভাগ ক্ষেত্রেই এটা সাকসেসফুল হয় না, ফেলিওর রেট খুব হাই। আর অ্যাডাপ্টেশন কি? অ্যাডাপ্টেশন তো লিগাল, এটা তো আইন সিদ্ধ, তাই না? আইন সিদ্ধ, কোনো খরচ নেই, টাকা পয়সা লাগে না, ওই জন্যই অ্যাডাপ্টেশন বলা হচ্ছে, টাকা পয়সা লাগে না, তাই না? এবং কি আমাদের দেশে যে অনাথ বাচ্চাদের যে সেক্টরটা, এটা ভ্যানিশ হয়ে যাবে। সকলে যদি যত বাবা মা হতে পারছে না, তারা যদি অ্যাডাপ্ট করে, এই অনাথ বাচ্চাদের সেক্টরটা নষ্ট হয়ে যাবে। তাহলে সন্তান বাবা মা পাবে এবং বাবা মা সন্তান পাবে। তো দত্তক নেওয়া খুব ইম্পর্টেন্ট আমাদের সমাজকে ভালো রাখার জন্য। ক্লিয়ার? চলো আমাদের চ্যাপ্টার শেষ, লাস্ট আমরা শেষ করব একটা এমসিকিউ দিয়ে। বলা হচ্ছে হুইচ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি ক্যান হেল্প আ লেডি টু কনসিভ আ চাইল্ড ইফ বোথ হার ফ্যালোপিয়ান টিউবস আর ব্লকড। তার কোনো মহিলার যদি ফ্যালোপিয়ান টিউবগুলো বন্ধ হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায়, তাহলে এর মধ্যে কোনটা করা উচিত? এসইউজেডআই, আইভিএফ, জেডআইএফটি নাকি জিআইএফটি? এটার উত্তর কমেন্টে বলো।
কমেন্টে লেখো। 3টে প্রশ্ন করেছি আজ, 3টে প্রশ্নের উত্তর কমেন্টে লেখো। যারা ঠিকঠাক আনসার দিতে পারবে তাদের জন্য হয়তো দেখা যাক প্রাইজের ব্যবস্থা আমরা করে ফেলতে পারি কোনো না কোনো, কিন্তু তাদের নাম আলাদা করে আমরা ডিসপ্লে করবই, আর সেটা কমিউনিটি পোস্ট হোক, সেটা আমাদের এই ভিডিও হোক, লাইভ হোক, কোনো না কোনোভাবে হোক। তাহলে ঝটপট তোমরা কমেন্ট করে ফেলো। 3টে প্রশ্ন আজকে পুরো সেশনে এসছে, 3টে প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আমার যে দুটো চ্যাপ্টার পড়ানোর কথা ছিল তোমাদের ওয়ান শটে, সেই দুটো চ্যাপ্টার আমি পড়িয়ে দিয়েছি। একটা হচ্ছে জেনেটিক্সের ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, আর একটা হচ্ছে রিপ্রোডাকশন থেকে রিপ্রোডাক্টিভ হেলথ। এখানে এসজি স্যারের ক্লাস তোমাদের সেমিস্টার 3-তে এসওই বাংলা 11-12 প্রপার ক্লাস এখানে শেষ হলো। আবার আমাদের দেখা হবে সেমিস্টার 4-এ, কিন্তু আমাদের সেমিস্টার 3 এর আগে হবে প্রচুর লাইভ সেশন, প্রচুর এমসিকিউ ডিসকাশন, সেগুলো তো আমাদের করতেই হবে ক্লাসগুলো। তো আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমাদের দেখা চিরকাল হচ্ছে, এবং এসওই বাংলা 11-12 চ্যানেলটার সঙ্গে থাকবে তোমরা। তোমাদের বন্ধু বান্ধবদের বলবে, তোমাদের জুনিয়রদের বলবে, কারণ সেমিস্টার 1-2 এর জন্য কিন্তু আমাদের আছে প্রচুর 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 প্ল্যানিং, এবং তার অনেকগুলো এক্সিকিউট আমরা এখনই অলরেডি করছি। ঠিক আছে, চলো টাটা। আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো ক্লাস তোমরা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ।